অর্গানন অফ মেডিসিনের যে সূত্রগুলো আছে এগুলোকে বলে অ্যাফোরিজম। পড়তে বলছিলাম, আপনারা গতদিন যারা ক্লাসে ছিলেন এটা কি শুনছিলেন? আমি বলছিলাম যে 1 থেকে 4 পর্যন্ত পড়বেন। পড়ছেন কে কে একটু হাত তুলতে পারবেন? মোহাম্মদ মুক্তারুজ্জামান একজনই পড়ছেন? আচ্ছা ঠিক আছে, হাত নামান তাহলে 2 জন। স্যার আমি পুরাটা পড়ি নাই, অর্ধেক পড়েছি। আচ্ছা যাই হোক, ঠিক আছে। যাই হোক, আমি শুরু করি তাহলে। আজকে সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন যে প্রথম বর্ষ, যারা আপনাদের কলেজে এখনো ক্লাস শুরু হয়নি, হয়তো পরীক্ষার পরে ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে, আমরা আগে ক্লাস শুরু করে দিলাম আর কি। আজকে অর্গাননের আলোচনাটা কিছু অংশ করব, যদিও অর্গাননের এক একটা অ্যাফোরিজম খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্গাননটা খুব মনোযোগ দিয়ে আসলে পড়া উচিত। এখন পড়তে বললে যদি আপনারা না পড়েন, সেক্ষেত্রে আমার তো কোনো লস হবে না, লসে পড়বেন আপনারাই, ঠিক আছে? কারণ একটা বই পড়ার সময় প্রত্যেকেরই নিজস্ব একটা অনুভূতি, নিজস্ব একটা আহ বিচার বিবেচনা বোধ কাজ করে। যে বিচার বিবেচনা বোধটা হয়তো ক্লাসের মধ্যে কিছু পরিবর্তন ঘটে, ক্লাসের মধ্যে কিছু, ক্লাস করার পরে কিছু পরিবর্তন আসে, কিন্তু পড়তে গেলে যেটা হয় সেটা হচ্ছে নিজের চিন্তা শক্তির ব্যায়াম হয়। অর্থাৎ নিজের চিন্তা শক্তির একটা পরিশীলন ঘটে, নিজের চিন্তা শক্তির ঝালাই হয়। এটা থেকে আপনারা বঞ্চিত হবেন। একজন, সবসময় মাথায় রাখবেন, কোন শিক্ষক, সত্যিকার অর্থেই কোন শিক্ষক কাউকে শেখাইতে পারে না। মূল শিক্ষাটা প্রত্যেক শিক্ষার্থীর নিজেকেই অর্জন করতে হয়। শিক্ষকের মেন কাজ হচ্ছে সঠিক দিক নির্দেশনা দেওয়া, সঠিক রাস্তাটা দেখায় দেওয়া, এবং যে জ্ঞান অর্জন করবে জ্ঞানটা তারই থাকবে। যাই হোক, আমরা ক্লাসে আসি। অর্গানন অফ মেডিসিন, দেখেন হ্যানিম্যানের যেই হোমিওপ্যাথির মূল নীতি সংক্রান্ত বইটা, এই বইটার নাম হচ্ছে অর্গানন অফ মেডিসিন। বইটার নাম মাঝে মাঝে কিছু পরিবর্তন হয়েছে, বাট অর্গানন শব্দটা রয়ে গেছে শুরু থেকে। অর্গানন অফ মেডিসিন সর্বশেষ যে সংস্করণ, এটার নাম হচ্ছে অর্গানন অফ মেডিসিন বা অর্গানন অফ দ্য হিলিং আর্ট। এখন অর্গানন অফ হোমিওপ্যাথি কিন্তু না। এটা একটি ইন্টারেস্টিং বিষয় না, যে অর্গানন অফ হোমিওপ্যাথি হলে মনে হয় বেশি ভালো হতো, কিন্তু হ্যানিম্যান এই গ্রন্থটির নাম রাখছেন অর্গানন অফ মেডিসিন। আচ্ছা, আমি একটা মেসেজ দিয়েছিলাম যে এই ক্লাসের সময় আপনারা অর্গানন বইটা সঙ্গে রাখার চেষ্টা করবেন। আপনাদের
কয়জনের কাছে অর্গান অফ মেডিসিন বইটা আছে একটু আমাকে জানাবেন, একটু হাত তুলে। 2 জন। স্যার অরিজিনাল বই নাই, গাইড আছে। গাইড না, মানে মূল বইটা 3 জনের কাছে আছে। জি স্যার, আছে, অরিজিনাল বই আছে। জি, থ্যাংক ইউ। 4 জন। যাই হোক, অর্গান অফ মেডিসিন 5 জন। যাই হোক, অর্গান অফ মেডিসিন আপনারা গাইড বইয়ের সঙ্গে আমাদের আলোচনার বহুত তফাৎ হয়তো পেতে পারেন, কারণ গাইড বইগুলো লেখা হয়েছে মূলত পরীক্ষায় পাশের উদ্দেশ্যে, ডাক্তার বানানোর জন্য লেখা হয়নি। এটা আমি শুরু থেকেই বলতেছি। গাইড বই পড়ে ডাক্তার হতে পারবেন না, পাশ করতে পারবেন। আর আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা এমন ভাবে ক্লাস নেব যে ক্লাসগুলো বুঝলে পাশ তো করতেই পারবেন, সাথে সাথে ডাক্তারও হতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আর সবাই হাত নামান। আমরা 5 জনের কাছে পেলাম, বেশ ভালো। নতুন অবস্থা আমাদের কাছে না থাকাটাই খুব স্বাভাবিক। আমি বলবো না যে সবার কাছে থাকবেই। ঠিক আছে? তো যাই হোক, অনেকের কাছেই আছে। ধন্যবাদ। এটা আমাদের লাগবে, ক্লাসে লাগবে। আমরা তো একটু ইয়ে করব। অর্গান অফ মেডিসিন পড়ে আপনারা অনেকের বিভিন্ন প্রশ্ন জাগবে। সবাই হাত নামায় ফেলেন। অনেকের বিভিন্ন প্রশ্ন জাগবে। অনেকের অনেক প্রশ্ন থাকবে। মোহাম্মদ হোসেন, আপনি একটু ক্যামেরাটা বন্ধ করেন। মোহাম্মদ হোসেন, আপনার ভিডিও ক্যামেরাটা অন আছে। অডিও ভিডিও দুইটাই অন আছে। থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম যে অর্গান অফ মেডিসিনের বইটা হচ্ছে মূলত হোমিওপ্যাথদের জন্য লেখা, কিন্তু বইটার নাম অর্গান অফ হোমিওপ্যাথি নয়, বইটার নাম হচ্ছে অর্গান অফ মেডিসিন। তাহলে আমাদের এই বইটা পড়ার পরে আমাদের অনেকের মেধা ভিত্তিক বিভিন্ন টাইপের প্রশ্ন আসবে। আপনারা প্রশ্ন করবেন, আপনাদের মধ্যে প্রশ্ন তৈরি হোক, এটাই আমাদের চাওয়া। এবং সেই প্রশ্নের হয়তো সকল উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব হবে, আবার সকল উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব হবে না। সকল উত্তর আহ আপনার, কেন বললাম এটা, কারণ লেভেল আছে। অনেকের চিন্তার লেভেল যদি অ্যাডভান্স হয়ে থাকে, তার প্রশ্নের সব উত্তর যদি এখন দিতে চায়, তাহলে অনেকে হয়তো তাকে বোঝানো সম্ভব হবে না, আলোচনা দীর্ঘায়িত হবে। জন্য আমরা যখন ধীরে ধীরে ক্লাসগুলো করব, আস্তে আস্তে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর পেয়ে যাব। তবে আপনাদের কাছে আমার আরেকটা জিনিস বলা উচিত ছিল যে আপনারা একটা সঙ্গে নোটবুক রাখবেন। ঠিক আছে? তাহলে যে প্রশ্নগুলোর উত্তর পাননি বা যে প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন, আপনারা প্রশ্নগুলো যদি নোটবুকে নোট ডাউন করেন, তাহলে বছর শেষে আপনারা দেখবেন যে অর্গানের বেশিরভাগ প্রশ্নের উত্তর আপনার জানা, এবং যে প্রশ্নের উত্তর আমরা দেইনি বা দিব বলছি, সেগুলো আপনারা পরবর্তীতে বলতে পারবেন। যাই হোক, আমি আবার আসি যে অর্গান অফ মেডিসিন বইটা নাম কিন্তু অর্গান অফ হোমিওপ্যাথি না, অর্গান অফ মেডিসিন। কারণ কি? এটা কিন্তু একটা প্রশ্ন। এই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত যে এই আমাদের অর্গান অফ মেডিসিন বইটা পড়ার সময় আমাদের কিছু জিনিস আগে জানতে হবে, যে জিনিসগুলা আজকে আমরা আলোচনায় এগুলা পরে আসবো, কিন্তু পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করবো এগুলা থেকে কিছু আলোচনা করতে। সেটা হচ্ছে অর্গানের ভূমিকা। সব অর্গান অফ মেডিসিনের যে বইগুলো অনুবাদ হয়েছে বাংলা ভাষায়, বেশিরভাগ বইতেই কিন্তু ওই যে অর্গানের যে ভূমিকা, এই অংশটা নাই, যেটাকে আমরা প্রিফেস বলি।
এই প্রিফেসটা আমাদের এক কথায় এই কারণে জানতে হবে, পড়তে হবে যে হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিন বইটা কেন লিখলেন, তার একটা বিশদ ব্যাখ্যা উনি সেখানে দিয়েছেন, এবং যৌক্তিক প্রমাণিক ব্যাখ্যা, এবং সেইটা পড়লে পরবর্তীতে অর্গানন গুলো পড়লে বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা একটু যদি অর্গানন অফ মেডিসিন বইটার নামকরণের বিষয়ে যদি একটু বুঝতে চাই, ঠিক আছে, তাহলে আমরা দেখব যে অর্গানন অফ মেডিসিন বইটার অর্গানন অফ মেডিসিন মানে অর্গানন শব্দটা হ্যানিম্যান কেন ব্যবহার করলেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, আপনারা দেখবেন যে বেশিরভাগ গুরুত্বপূর্ণ শব্দই গ্রিক ভাষা থেকে নেওয়া। অর্গানন শব্দটাও একইভাবে গ্রিক ভাষা থেকেই নেওয়া, যেটার অর্থ হচ্ছে যেটার মূল শব্দ হচ্ছে অর্গানাম। ঠিক আছে, বা এর ল্যাটিন শব্দটা হচ্ছে অর্গানাম। ঠিক আছে, অর্গানাম, এই অর্গানাম শব্দটার অর্থ হচ্ছে যুক্তির চিন্তা পদ্ধতি বা উপায়। ঠিক আছে, যুক্তির চিন্তা পদ্ধতি বা উপায়। ঠিক আছে, আর একইভাবে মেথড অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বা বৈজ্ঞানিক পদ্ধতিগত অনুসন্ধান বোঝাতেও এই অর্গানন শব্দটি অনেকে ব্যবহার করেছেন। ঠিক আছে, অ্যারিস্টটলের একটা বই আছে, বইটার নাম হচ্ছে লজিক্যাল ট্রিটিস। ঠিক আছে, এই লজিক্যাল ট্রিটিস বইয়ের লজিক্যাল ট্রিটিস বই না, মানে লজিক্যাল ট্রিটিস একটা কালেকশন, যে বইটার উনি নাম দিয়েছিলেন অর্গানন। ঠিক আছে, একইভাবে লর্ড বিকন, দার্শনিক লর্ড বিকনের একটা বই আছে নেচার নিয়ে, সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ নেচার। ঠিক আছে, এই বইটার নাম ছিল হচ্ছে নোভাম অর্গানাম। ঠিক আছে, নোভাম অর্গানাম। হ্যানিম্যান শুধু অর্গানন শব্দটা ব্যবহার করছেন ব্যাপারটা এরকম না, অনেকেই ব্যবহার করছেন, যেটার খুব গভীর অর্থ বোঝায়, যেখানে যুক্তি এবং বিজ্ঞান, যুক্তি, চিন্তা ভাবনার পদ্ধতি এবং বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি, এই বিষয়গুলো বোঝাতে অনেকেই অর্গানন শব্দটা ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস স্পষ্ট হই যে অর্গানন শব্দটা হ্যানিম্যান খুব জেনে বুঝে চিন্তা ভাবনা করে এই অর্গানন শব্দটা বইটার নাম দিয়েছেন। তার ব্যাকগ্রাউন্ডে উনি প্রচুর চিন্তা ভাবনা করেছেন। ঠিক আছে, অর্গানন একাধারে, হোমিওপ্যাথিকে এই কারণে একাধারে বলা হয় ফিলোসফি এবং সায়েন্স উভয়ের সংমিশ্রণ। এবং আমরা দেখি যে ফিলোসফিক্যাল বইগুলোর নামেও অর্গানন অনেকে ব্যবহার করেছেন, আবার সায়েন্সের অনেক বইতেও অর্গানন শব্দটা ব্যবহার হয়েছে। তো সেই ক্ষেত্রে অর্গানন শব্দটা হ্যানিম্যান এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে উনি ব্যবহার করেছেন, এবং উনি নাম দেন নাই অর্গানন অফ হোমিওপ্যাথি, উনি নাম দিয়েছেন অর্গানন অফ মেডিসিন। ঠিক আছে, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে ঔষধের যুক্তি বা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা যখন প্রশ্ন করবেন তখন একটু হ্যান্ড রাইজ করে প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অর্গানন শব্দটা কেন ব্যবহার করলেন,
সেটা বোঝার জন্য বললাম যে শুধু হ্যানিম্যান না, অনেক দার্শনিক, অনেক বিজ্ঞানী তারা অর্গানন শব্দটা অলরেডি হ্যানিম্যানের আগেও ব্যবহার করেছেন। তার পিছনের যুক্তিটা ছিল কি, অর্গানন হচ্ছে দার্শনিক চিন্তা পদ্ধতি অথবা বৈজ্ঞানিক ইনভেস্টিগেশন, উভয়টাকেই বোঝানোর জন্য ব্যবহার হয় এরকম একটা শব্দ। এরকম হ্যানিম্যান অনেক শব্দই ব্যবহার করেছেন, যারা যেটা আগেও অনেকে ব্যবহার করেছে বিভিন্ন ভাবে, যেরকম আপনার মায়াজাম। ঠিক আছে, মায়াজাম শব্দটা হানিম্যান নিজে আবিষ্কার করছেন। মায়াজাম সেটা হোমিওপ্যাথিক মায়াজাম জিনিসটা আলাদা, কিন্তু মায়াজাম শব্দটা আগেও ব্যবহার হতো, এবং আগে মায়াজাম শব্দটা ব্যবহার হতো বিভিন্ন খারাপ বিষয় বোঝানোর জন্য। খারাপ বলতে ধরেন রোগ বালাই বা আপনার কুনজর, ঠিক আছে, কুদৃষ্টি, ঠিক আছে, এরকম টাইপের জিনিসগুলা ব্যবহারের জন্য মায়াজাম শব্দটা ব্যবহার হতো। তো হ্যানিম্যানও সেটা ব্যবহার করছেন তার রুট অফ মিনিং এটাকে ঠিক রেখে। অর্গানন অফ মেডিসিন, এখন প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন কেন হলো, অর্গানন অফ হোমিওপ্যাথি না হয়ে? কোনো ধরনের আপনাদের কোনো আইডিয়া আছে কারো এই বিষয়ে? এটা একটা মজার প্রশ্ন। হ্যাঁ, জি। ফাতেমা তাইয়েবা, আপনি কিছু বলতে চাচ্ছেন? না স্যার, সেরকম আসলে জানি না বিষয়টা। আচ্ছা, এইটার একটু ব্যাকগ্রাউন্ড জানতে হবে। বিষয় হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলি। হ্যাঁ, জি আমি স্যার। চাচ্ছি যে আমি চাচ্ছি যে অর্গাননে আমরা প্রবেশ করার আগে আগে এটা বুঝতে যে হয় কেন আমরা অর্গাননটার মধ্যে ঢুকবো। ঠিক আছে, দেখেন, প্রত্যেকটা জিনিসের যদি লক্ষ্য নির্ধারণ ঠিক না হয়, তাহলে যাত্রা ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে আপনারা আসছেন হোমিওপ্যাথিতে, ভর্তি হয়েছেন, অনেকের কিন্তু অনেক ধরনের উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, অনেকের অনেক ধরনের লক্ষ্য আছে। সেই লক্ষ্যগুলো সেই লক্ষ্যগুলাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কেউ যদি এখানে মনে করেন যে আমি তো ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, কখনো ডাক্তার হইতে তো আর পারলাম না, এখন একটা খুব সহজ সুযোগ আছে, হোমিওপ্যাথি শিখলে ডাক্তার হইতে পারবো। অনেকের লক্ষ্য থাকতে পারে যে হোমিওপ্যাথিতে একটা ভালো আয় রোজগারের উৎস আছে, ঠিক আছে, এটা শিখলে আমি ভালো আয় রোজগার করতে পারবো। অনেকের লক্ষ্য থাকতে পারে যে চাকরি বাকরি করে রিটায়ারমেন্টের পরে তো একটা কিছু করতে হবে। হুম? অনেকের লক্ষ্য থাকতে পারে যে আমি সত্যিকার অর্থেই মানব সেবা করতে চাই। ঠিক আছে, এইভাবে এক একজনের এক একটা লক্ষ্য থাকতে পারে। তো আপনাদের যাদের যে লক্ষ্যটা আছে, সেই লক্ষ্যই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে, কারণ আপনার লক্ষ্য যেরকম আপনার প্রচেষ্টা হবে সেরকম। ঠিক আছে, যারা মানবতার কল্যাণে নিবেদিত হতে চান, মানুষের রোগ মুক্তি চান, কামনা করেন, তারা হোমিওপ্যাথি শিখবেন একভাবে। যারা অর্থ উপার্জন করতে চান তারা শিখবেন আরেকভাবে। যারা শুধু ডাক্তার হতে চেয়েছিলেন তারা শিখবেন একভাবে, তারা পরিশ্রম করবেন একভাবে। ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে হ্যানিম্যান কি বলতেছেন আমরা একটু সেদিকে দেখলেই বুঝতে পারবো যে আপনার লক্ষ্যটা কি হওয়া উচিত। ঠিক আছে, হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিনের ফার্স্ট এডিশনে একটা খুব চমৎকার কথা বলছেন। ঠিক আছে, ফার্স্ট এডিশনে খুব চমৎকার আহ, কথা বলছেন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি জাস্ট
একটু বের করে নিই, আমার কাছে মুখস্থ তো নাই। হ্যাঁ, হ্যানিম্যান ফার্স্ট এডিশনের অর্গাননের প্রথম সংস্করণ প্রিফেসে একটা কথা বলছিলেন যে আমি পাঠককে নিশ্চয় সাবধান করিয়া দিতে চাই, আমি পাঠককে নিশ্চয় সাবধান করে দিতে চাই যে আলস্য, ঠিক আছে, আরামপ্রিয়তা এবং একগুঁয়েমি থাকলে সত্যের পাদপীঠে যোগ্য সেবক হওয়া যায় না। ঠিক আছে, কেবলমাত্র কুসংস্কার হইতে মুক্তি এবং অক্লান্ত উৎসাহ মানুষের পবিত্রতম বৃত্তিসমূহকে গুণান্বিত করে। যে চিকিৎসক এইভাবে লেখাগুলো স্পষ্ট না, দেখ আমার সামনে আছে। মোট কথা যে হ্যানিম্যান এই অর্গাননের প্রথম সংস্করণের ভূমিকাতে এক জায়গায় বলতেছেন যে যদি আলসেমি থাকে, আরামপ্রিয়তা থাকে এবং একগুঁয়েমি বলতে ফিক্সড আইডিয়া, ঠিক আছে, ফিক্সড আইডিয়া যদি থাকে, ফিক্সড আইডিয়া বলতে ধরেন আপনার আহ যদি আইডিয়াটা এরকম থাকে ব্যথা পাইলে আর্নিকা দিতে হবে, ঠিক আছে, এখান থেকে আপনি নড়বেন না, মানে এই ধরনের ফিক্সড আইডিয়া, তাহলে সত্যের যে জায়গাটা সেখানে সত্যের সেবক হওয়া সম্ভব না, এবং এটাই কিন্তু কুসংস্কার, ঠিক আছে। কেবলমাত্র কুসংস্কার হতে মুক্তি এবং অক্লান্ত উৎসাহ মানুষের পবিত্রতম বৃত্তি সমূহকে গুণান্বিত করে। আপনার ডাক্তার হওয়ার ইচ্ছাটা কিন্তু পবিত্র, ঠিক আছে, এই পবিত্র চিন্তাটাকে যদি আপনি সত্যিই ঠিক রাখতে চান তাহলে আপনাকে কুসংস্কার মুক্ত হতে হবে। দেখেন অর্গাননের প্রথম সংস্করণের প্রিফেসে হ্যানিম্যান এই কথাটা বলতেছে। কত মারাত্মক কথা, বুঝছেন? এই জন্য আপনার উদ্দেশ্যটা কি এখানে তার উপরে ডিপেন্ড করবে যে আপনার কতটুকু পরিশ্রম করবেন, এবং হ্যানিম্যান এটাই আপনাকে বোঝাচ্ছে যে আপনার ভিতরে যদি কুসংস্কার থাকে, আপনি যদি ফিক্সড আইডিয়ার লোক হন, একগুঁয়েমি লোক হন, এবং আপনি যদি পরিশ্রমী না হন, অলস হন, তাহলে হোমিওপ্যাথি আপনার জন্য নয়। এটাই বললেন কি? এটাই বললেন কি উনি? আমার কি জি বোঝাতে স্যার, ঠিক আছে? জি স্যার, এটাই বলছেন। এই জন্য উনি প্রথমে বলে দিচ্ছেন যে হোমিওপ্যাথিটা কার জন্য, যারা আলসেমি করবে না, যারা একগুঁয়েমি করবে না, যারা আপনার একগুঁয়েমি করবে না এবং যারা কুসংস্কার মুক্ত থাকবে, শুধুমাত্র তাদের জন্যই হোমিওপ্যাথি। ক্লিয়ার বিষয়টা? আজকে এই কথাটা জি আমি স্যার। বললাম। আজকে আমি অর্গানন ভাবছিলাম যে কি দিয়ে শুরু করবো। আমার কাছে দুইটা জিনিস খুব মনে হয়েছে, যে একটা হচ্ছে যে অর্গানন অফ মেডিসিন, হোমিওপ্যাথির হোমিওপ্যাথির সংবিধান হলেও এটার নাম কেন উনি অর্গানন অফ মেডিসিন রাখলেন, আর একটা হচ্ছে এইটা তাদের জন্য হোমিওপ্যাথি। এই ডিসিশনটা আগে নিতে হবে। যদি আপনারা সিরিয়াসলি এই ডিসিশনটা না নেন, তাহলে ভবিষ্যতে হয়তো পাস করতে পারবেন, হয়তো ডাক্তার লিখতে পারবেন, হয়তো বা কিছু কিছু রোগ আরোগ্য করতে পারবেন, কিন্তু হ্যানিম্যান যেই চিকিৎসকের স্বপ্ন দেখেছিলেন, সত্যিকারের হোমিওপ্যাথি যেই মানের চিকিৎসক তৈরি করে, সেইটা হতে পারবেন না। আর এইটা অনুধাবন করতে পারেন নাই বিধায় আমাদের সমাজে সত্যিকারের হোমিওপ্যাথির থেকে অপহোমিওপ্যাথির সংখ্যা বেশি। কথা বলছেন? তো অ্যাকচুয়ালি হ্যানিম্যান, আমি অর্গাননের অ্যাফোরিজম গুলোর মধ্যে ঢোকার আগে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা কি করতে যাচ্ছেন সেই ব্যাপারে একটা পরিচ্ছন্ন আইডিয়া আপনাদের থাকা খুব প্রয়োজন, ঠিক আছে।
যদি কোনো সৈনিক, যেমন আমার একদিন খুব হাসি পেয়েছিল একটা জিনিস, যদিও হাসির বিষয় নয়, কিন্তু এটা অনেক সময় কষ্টেও মানুষ হাসে না, সেরকম এই পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে একজন মেজরের স্ত্রী বলতেছেন যে আমার হাজবেন্ড এমন একটা মানুষ যার গায়ে একটা ফুলের টোকাও পড়ে নাই, একটা কাটার আঁচড়ও লাগে নাই। এটা এটা কোন ধরনের আর্মি বাবা, এটা কোন ধরনের সোলজার যার গায়ে একটা আঁচড়ও পড়ে নাই? এইখান থেকে আমার একটু ইয়ে লাগছিল, কিন্তু ব্যাপারটা স্যাড, দুঃখজনক। ঠিক আছে, যে আপনি সোলজার হবেন কিন্তু আপনার গায়ে আঘাত লাগবে না, এটা তো হইতে পারে না। আপনি ডাক্তার হবেন, আপনি পরিশ্রম করবেন না, আপনি কি করতে যাচ্ছেন সেই ব্যাপারে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে এটাই হবে। ঠিক আছে, এই জন্য কথাটা অবতারণা করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইবার আমরা মূল আলোচনার মধ্যে আসি, সেটা হচ্ছে হ্যানিম্যান কেন অর্গানন অফ মেডিসিনের নাম অর্গান অফ হোমিওপ্যাথি না দিয়ে অর্গানন অফ মেডিসিন দিলেন। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইস্যু। ঠিক আছে, একটা মিনিট। তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড আছে যে এইটার ব্যাকগ্রাউন্ড ডিপেন্ড করবে হ্যানিম্যানের সম্পর্কে জানার উপর। আপনারা যদি হ্যানিম্যান সম্পর্কে একটু ইনভেস্টিগেশন করেন, আমি গত ক্লাসে বলেছিলাম উনি কিন্তু সাধারণ মাপের কোনো লোক ছিলেন না। উনি, আমি আমার লাইফে আমার পিছনের যে বইগুলা দেখতেছেন, এই বইগুলা আংশিক বই, আমার কালেকশনে আংশিক বই। এখানে শুধু হোমিওপ্যাথির বই আছে মাঝখানে তাকে 1-150। এছাড়া আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আমার প্রায় সব মিলিয়ে আমি এ পর্যন্ত 2000-এর উপরে বই কালেক্ট করেছি। সেটা হোমিওপ্যাথি সংক্রান্ত না, অন্যান্য বিষয়ে বহু বিষয় আছে, সাহিত্য থেকে শুরু করে অনেক কিছু। এবং বইগুলোর ম্যাক্সিমামে আমার পড়া। এছাড়া আমি লাইব্রেরিতে স্টাডি করছি, এক সময় লাইব্রেরিতে যাইতাম, লাইব্রেরিতে পড়তাম। হ্যানিম্যান এবং বিভিন্ন বিজ্ঞানী, গবেষক, দার্শনিক অনেকের ব্যাপারে আমি পড়াশোনা করেছি, কিন্তু হ্যানিম্যানের লাইফ করতে যে আমি হতবাক হয়েছি যে একটা মানুষ মানে কিভাবে এরকম মাল্টি জ্ঞানের অধিকারী হন। বহুমুখী প্রতিভার অধিকারী উনি, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, এবং কোনোটাই ছোটখাটো না। ঠিক আছে, কোনোটাই ছোটখাটো বিষয় ছিল না। তে উনি যখন শেষমেশ ওনার উদ্দেশ্যটাকে চিন্তা করলেন যে আমি একজন ডাক্তার হব, উনি ডাক্তার হলেন। এবং গত দিনে আমি আলোচনা করেছি উনি খুব বড় মাপের একজন ডাক্তার হলেন। হওয়ার পরে যখন দেখলেন যে মানুষের রোগ কেন সারে না, আমরা ওষুধ দিই মানুষ ফিরে আসে, ওষুধ দিই মানুষ আবার ওই রোগ নিয়ে ফিরে আসে। ঠিক আছে, এইটা তাকে খুব পীড়া দিচ্ছিল, এবং উনি এতটাই ব্যথিত হলেন যে উনি এক সময় ডাক্তারি পেশাটাই ছেড়ে দিলেন, ধর আর ডাক্তারি করবো না। কথা বুঝছেন কেন? এই যে লক্ষ্য, ওনার লক্ষ্য ছিল যে মানুষকে আরোগ্য করা, ওনার লক্ষ্য ছিল মানুষকে আরোগ্য করা। ঠিক আছে, কিন্তু উনি আরোগ্য করতে পারছিলেন না, এই কারণে উনি ডাক্তারি ছেড়ে দিলেন। উনি প্রায় 6 বছর ডাক্তারি করেন নাই। 6 বছর ডাক্তারি না করার পরে উনি বহু পড়াশোনা করছেন, এর আগেও বহু পড়াশোনা করছেন। এই 6 বছরে অসংখ্য বই পুস্তক পড়াশোনা করছেন, অনুবাদ করছেন। সবকিছু করার পরে উনি দেখতে পেলেন যে তৎকালীন ট্রিটমেন্ট সিস্টেম গুলাতে, বা ওনারা যে সময় প্র্যাকটিস করতেন
সেই ট্রিটমেন্ট সিস্টেম গুলাতে মানুষ আরোগ্য হয় না কেন? কারণ সেখানে কল্পনা প্রসূত ট্রিটমেন্ট, অনুমান প্রসূত ট্রিটমেন্ট, বস্তুবাদী ধারণা থেকে ট্রিটমেন্ট, যে বাইরে থেকে কোনো জিনিস শরীরের মধ্যে ঢোকে শরীরকে রোগাক্রান্ত করে ফেলে। এর জন্য উদ্ভট উদ্ভট নাম, উদ্ভট উদ্ভট রোগের নাম, উদ্ভট উদ্ভট সমস্যার নাম, উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা তারা প্রয়োগ করতেন। বেশিরভাগই ছিল কাল্পনিক। বর্তমানেও দেখবেন যে ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা উদ্ভট উদ্ভট এমন এমন শব্দ ব্যবহার করে যেটা রোগীর বাপের পক্ষে বোঝা সম্ভব নয়। ঠিক আছে, রোগীর মধ্যে ভুল ধারণা। আজকে সকালে আমি আমার বাসার নিচে দাঁড়িয়েছিলাম একটু, দেখি দুইজন যাচ্ছে। আমার এই যে এলাকায় থাকি, এই এলাকায় তো প্রচুর ক্লিনিক আছে, ক্লিনিক, হাসপাতাল, প্রচুর ডায়াগনস্টিক সেন্টার। সম্ভবত বাবা এবং ছেলে হবে, তারা বলতে বলতে যাচ্ছে। সম্ভবত ছেলে বাপকে বলতেছে যে আমি বলছিলাম না যে এমআরআই করলে ব্যথা কমবে না। মানে ছেলের কথা না শুনে বাবা এমআরআই করেছে কিন্তু তার ব্যথা কমে নাই। ঠিক আছে, আমি কথাটা শুনে হাসলাম, মানে মানে হাসতেছিলাম যে এমআরআই করলে ব্যথা কমে, এই আইডিয়াটা তাদের মধ্যে কে ঢুকালো? ঠিক আছে, যাই হোক, এরকম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বহু শব্দ, টার্মিনোলজি, তারপরে আহ মানে বিশাল আয়োজন টায়োজন, এইগুলা তৎকালীনও তখনও ছিল, এখনো আছে। তখনও মনে করা হয় বাইরে থেকে কোনো বস্তু ঢুকে মানুষকে রোগাক্রান্ত করে, এখনো মনে করা হয় রোগের জন্য দায়ী হচ্ছে জীবাণু। ঠিক আছে, আইডিয়ার মধ্যে শুধু একটু বিজ্ঞান যুক্ত হয়েছে। ঠিক আছে, তখন না দেখে বলতো, তখন বলতো যে না দেখে ঢুকছে একটা কিছু শরীরের মধ্যে, কি ঢুকছে বলতে পারতো না, এখন বলতে পারে যে একটা ভাইরাস ঢুকছে বা ব্যাকটেরিয়া ঢুকছে। আচ্ছা, তো এই যে ফিক্সড, এইটাই হচ্ছে ফিক্সড আইডিয়া, ফিক্সড আইডিয়া। ঠিক আছে, তারপরে উনি দেখলেন যে রোগের যে থেরাপিউটিক অ্যাপ্রোচ গুলো আছে, অর্থাৎ ট্রিটমেন্ট যে সিস্টেম গুলো আছে, সেগুলোর মধ্যে বহু উল্টাপাল্টা। ডাক্তাররা জানেই না একটা ওষুধ প্রয়োগ করতেছে, ওষুধের কোনো কাজই হয় না, তারপরেও প্রয়োগ করতেছে কেন? ওই আগের মনীষীরা বলে গেছে এই জন্য করতেছে। এইগুলা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। এই তাদের যে চিকিৎসা বিজ্ঞান, তার কোনো মৌলিক নীতি নাই, যার যেরকম খুশি সে সেরকম বলতেছে। ঠিক আছে, কোনো ক্রনিক ডিজিজের কোনো সলিউশন নাই, রোগী বারবার ফিরে আসে, যে চিত্র এখনো আমরা দেখতে পাচ্ছি। এখনো আপনারা দেখবেন যে কনভেনশনাল মেডিকেল সিস্টেমে, ঠিক আছে, ক্রনিক 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 বলতে বহু পুরাতন দীর্ঘমেয়াদী যেসব রোগ, বহু মানুষের হাঁপানি আছে, কিডনি ডিজিজ আছে, হার্ট ফেলিওর আছে, ব্রেনের প্রবলেম আছে, এরকম নানান ধরনের যে প্রবলেম গুলো আছে, ক্রনিক ডিজিজ বলে যেগুলাকে, সেগুলোর কোনো ধরনের একটা একটা দেখাতে পারবেন না যে এটা অমুক কনভেনশনাল মেডিসিন সিস্টেমে আরোগ্য হয়, পরিপূর্ণভাবে ভালো হয়ে যায়। আপনার হার্টের সমস্যা আছে, আপনারা বলবে যে ওষুধের পাশে লেখা থাকবে চলবে 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 চলবে, সারা জীবন চলবে, প্রয়োজনে বলতেও পারে যে মরার পরেও চলবে। ঠিক আছে, যার গ্যাসের সমস্যা আছে দেখবেন যে আজকে অ্যান্টাসিড খাতো, কালকে রেনিটিড খাচ্ছে, পরের দিন অমক তমক হ্যান ত্যান, আমি তো নামও জানি না এত। ঠিক আছে, সার্জেল টার্জেল এরকম খাচ্ছে। এই জন্য গত গত বছরের ইয়েতে, এই বছরের সবচেয়ে বেশি বিক্রিত ওষুধ হচ্ছে গ্যাসের ট্যাবলেট। 500 কোটি টাকা, 500 না, মনে হয় 900 কোটি টাকা শুধু গ্যাসের ট্যাবলেটই বিক্রি হচ্ছে। চলবে। ডায়াবেটিসের জন্য প্রথমে ওষুধ দিবে, তারপরে আস্তে আস্তে ইনসুলিন, হ্যান ত্যান করে লাস্টে আর কোনো ওষুধ নেই। এইভাবে দেখবেন যে তাদের প্রত্যেকটা ওষুধেই
প্রত্যেকটা রোগের ক্ষেত্রে খালি চলবে লেখা, কোনো সলিউশন নেই, ঠিক আছে? তখনও এটাই হতো। এখন বিজ্ঞানের ভাষায় কিছু পরিবর্তন আসছে, বিজ্ঞানের ভাষায় কিছু ব্যাখ্যা করতে পারছে, তখন পারতো না। এই হচ্ছে ডিফারেন্স, কিন্তু সিস্টেম একই। তখন হ্যানিম্যান দেখলেন যে অ্যাকচুয়ালি মেডিকেলের কোনো মূলনীতিই নাই, ঠিক আছে? যার যা খুশি তাই করে, খেয়াল খুশি মতো চলে, যার যা মনে হচ্ছে একটা সময় বলতেছে আর একটা সময় নাই। এক সময় বলা হলো যে টিকা দিলে প্রবলেমটা সলিউশন হবে, এখন দেখা গেল টিকা দেওয়ার পরে একটা প্রবলেম ছিল, 10টা নতুন প্রবলেম ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এইভাবে এইভাবে এক সময় বলা হলো যে অ্যান্টিবায়োটিক, আমরা সলিউশন পেয়ে গেছি, অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে প্রবেশ করলে, অ্যান্টিবায়োটিক দিলে আর আমাদের কোনো চিন্তা নাই, বাস ওকে, মানুষ ভালো। এবং আগামী 2035 সালের মধ্যে পৃথিবীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, আর কোনো অ্যান্টিবায়োটিক কাজই করবে না মানুষের শরীরে। অলরেডি একটা রিপোর্টে আসছে, এই যে কয়েকদিন আগে বিবিসি একটা রিপোর্ট করছে, 42% আপনার হচ্ছে আইসিইউতে থাকা রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। আরো 5-7 বছর আগে ঢাকা শিশু হাসপাতালের একজন চিকিৎসক খুব দুঃখ ভারাক্রান্ত মনে একটা পোস্ট দিয়েছিলেন যে সেখানে একটা শিশু ভর্তি হয়েছে যার শরীরে একটাও অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, টোটাল শরীরটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, ঠিক আছে? তাহলে একটু ইয়ে করে দেখেন যে পরিস্থিতি কিন্তু পাল্টাই নাই, খালি নাম পাল্টাইছে, ঠিক আছে? এই সব কারণ কি? তাদের কাছে কোনো মূলনীতি নাই, প্রাকৃতিক কোনো ল নাই, বিধান নাই যে এইটা করলে মানুষ সুস্থ হবে। এই প্রবলেমটা দেখার পরে হ্যানিম্যান ইনভেস্টিগেশন করতে থাকলেন যে নিশ্চয় আছে, কিছু একটা তো অবশ্যই আছে। তার অধ্যাবসায়, একনিষ্ঠতা এবং আত্মার পবিত্রতা, ঠিক আছে? আরবিতে একটা শব্দ আছে, এটার নাম হচ্ছে ইলহাম, ঠিক আছে? এই শব্দটা আপনারা অনেকে শুনে থাকবেন, ইলহাম। ইলহাম শব্দটা শুনছেন কেউ? জি স্যার। ইলহাম একটা শব্দ আছে, যেটা অনেক সময় আল্লাহ যেমন কোরআন অবতীর্ণ করছেন, নাজেল করছেন, হ্যাঁ, নাজেল করছেন, এই নাজেলটা একটা ডাইরেক্ট একটা বিষয়, বা নাজেল এক বিষয়, আর ধরেন নাজেলের ছোট ভাই হচ্ছে এলহাম, ঠিক আছে? আল্লাহ নবী রাসূলের উপরে বিভিন্ন ধর্মগ্রন্থ নাজেল করছেন, যদিও কোরআনে মৌমাছির উপরে নাজেল শব্দটা ব্যবহার হয়েছে, উটের উপরে নাজেল শব্দটা ব্যবহার হয়েছে, অনেক কিছু, যাক সেদিকে গেলাম না। কিন্তু আপনার এই নাজেলের ছোট ভাই হচ্ছে এলহাম। এলহাম হচ্ছে একটা মানুষকে হুট করে একটা আইডিয়া দিয়ে দেওয়া, ঠিক আছে? আল্লাহ বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে এরকম একটা হুট করে মানুষের তার চাওয়া, তার তার আত্মার পবিত্রতা, এই অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আল্লাহ একটা মানুষকে কোন একটা স্পেসিফিক বিষয় আইডিয়া দিয়ে দেন। হ্যানিম্যানকে সেই আইডিয়াটাই উনি দিলেন, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ফিলোসফিটা, হোমিওপ্যাথিটা। তো এইখানে আপনার উনি যখন দেখলেন যে অ্যাকচুয়ালি একটা চরম বিশৃঙ্খলা চলতেছে, অনেক বিশৃঙ্খলা চলতেছে, তার কোনো কারণ, মেন কারণ কি? মেন কারণ হচ্ছে কোনো মৌলিক সূত্র নাই, এর কোনো বেসিক প্রিন্সিপালস নাই, ঠিক আছে? এর কোনো মূলনীতি নাই, ফান্ডামেন্টাল কোনো নীতি নাই, যার কারণে এই বিশৃঙ্খলা চলতেছে। হুম। তখন উনি যখন ইনভেস্টিগেশন করলেন এবং এই হোমিওপ্যাথিক, যে লাইক কিউর লাইক ইংরেজিতে বলে, ল্যাটিন ভাষায় বলে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, আর বাংলায় বলে হচ্ছে সদৃশ বিধান, ঠিক আছে? সমবিধান, সদৃশ বিধান। তিনি এই তত্ত্বটার যে ইয়াটা ছিল, এটা তো আগের থেকেই ছিল, এটার যেই বৈজ্ঞানিক বিশ্লেষণ, এটার যে দার্শনিক দৃষ্টিভঙ্গি, এটার যেই
এক্সপেরিমেন্টাল আপনার এক্সপেরিমেন্টাল এটাকে কি বলে উপস্থাপন, এই জিনিসগুলা সঠিক ছিল না। উনি এই জিনিসটাকে একটা এর যে মৌলিক বিধান, সেই বিধানটাকে ফাইন্ড আউট করতে সক্ষম হলেন। ঠিক আছে, এই জন্যে উনি যে এইগুলা করলেন, ওই সময় হোমিওপ্যাথি শব্দটা তার মাথায়ও ছিল না, হোমিওপ্যাথি কোনো তার সাবজেক্টও ছিল না। ঠিক আছে, হোমিওপ্যাথি জাস্ট একটা ফিলোসফির নাম। ঠিক আছে, কিন্তু সেই ফিলোসফিটা কিসের? সেই ফিলোসফিটা কিসের? ফিলোসফিটা হচ্ছে মেডিসিনের। কথা বুঝছেন? এই কারণে উনি খুব সুচিন্তিত ভাবেই এই অর্গানন গ্রন্থটা, এটার নাম রাখলেন অর্গানন অফ মেডিসিন। ঠিক আছে, উনি অর্গানন অফ হোমিওপ্যাথি রাখলেন না, কারণ হোমিওপ্যাথি রাখলে হোমিওপ্যাথি ওনার কাছে মনে হয়েছে যে হোমিওপ্যাথি একটা স্পেসিফিকেশন, উনি স্পেসিফিক না করে এটাকে সংস্কার মুক্ত থাকলেন। উনি এমন একটা নাম দিলেন যে নামটাও সংস্কার মুক্ত। উনি মেডিসিনের একটা সংবিধান, উনি আরোগ্যের একটা নীতি প্রয়োগ মানে ইস্টাবলিশ করলেন। ঠিক আছে, এবং এই কারণে উনি অর্গানন অফ মেডিসিনের নামটা অর্গানন অফ হোমিওপ্যাথি রাখেননি। এবং শুনে আশ্চর্য হবেন যে অর্গানন অফ মেডিসিনটা এমন ভাবে লেখা, যে লোক কোনোদিন ডাক্তারও করে নাই, যে লোক কোনোদিন স্বপ্নেও ডাক্তারি চিন্তা করে নাই, সেই লোকও যদি কিছু দূর পড়ে, তাও তার মাথার মধ্যে অনেক কিছু ঢুকবে। আপনি অন্য কোনো মেডিকেলের বইতে এরকম পাবেন না। এটা এমন একটা অদ্ভুত একটা বই, যখন আপনারা পড়বেন তখন বুঝবেন। যেমন এটা প্রথম একটা সূত্র, প্রথম সূত্র কি, প্রথম অ্যাফোরিজমটা কি? প্রথম অ্যাফোরিজমটা হচ্ছে যে একজন ফিজিশিয়ানের, একজন চিকিৎসকের প্রধান এবং একমাত্র দায়িত্ব হচ্ছে রুগ্ন বা রুগ্ন ব্যক্তিকে বা রোগীকে কম কষ্ট দিয়ে আরোগ্য করা। ঠিক আছে, এবং যেটাকে তিনি প্রকৃত আরোগ্য বলছেন, সেই আরোগ্যটা করা। এই কথাটা না বোঝার মতো এই কথাটা না বোঝার মতো, যাদের অডিও খোলা আছে একটু বন্ধ করেন। এই কথাটা না বোঝার মতো কোন লোক, এই সাধারণ কথাটার গভীরের দরকার নাই। সাধারণ অর্থে না বোঝা কি খুব কষ্টকর? এই কথা বোঝার জন্য কি ডাক্তার হওয়া লাগে? মোটেই না। ঠিক আছে, এই কথাটা বোঝার জন্য ডাক্তার হইতে হয় না। এই কথাটা বোঝার জন্য খুব সাধারণ বুদ্ধি সম্পন্ন একটা মানুষ হলে বুঝতে পারে। ঠিক আছে, এইভাবে অর্গাননে বহু জিনিস আছে যেটা অধিকাংশ মানুষই বুঝতে পারে, এবং অধিকাংশ মানুষ যেন বুঝতে পারেন তার জন্য দেখেন পরবর্তী সূত্রে এটা পাবেন, বোধগম্য উপায়ে একটা শব্দ আছে, দেখেন। হম, বোধগম্য উপায়ে 2 নম্বর অ্যাফোরিজমে পাবেন। তাহলে অর্গাননটাকে উনি এইভাবে লিখছেন কেন? এত সহজ হয়েছে কেন? সহজ হয়েছে এই জন্য যে আমি বারবার ওই যে মধ্যাকর্ষণ শক্তির কথাই বলি। ঠিক আছে, যদি আপেল কেন নিচে পড়ে? মধ্যাকর্ষণ শক্তির জন্য পড়ে। মধ্যাকর্ষণ শক্তি কি? পৃথিবীর মধ্যে এক ধরনের শক্তি আছে যেটা সবকিছু তার নিজের কেন্দ্রের দিকে টানে। এই কথাটা বুঝতে খুব বেশি কষ্ট হয় না। প্রাকৃতিক ল গুলো এরকমই হয়। এই ল গুলাকে জটিল বানাই আমরা। কেন জটিল বানাই? জটিল বানাই নিজেকে বড় হওয়ার স্বার্থে। ঠিক আছে, নিজেকে
আমি খুব পণ্ডিত ব্যক্তি এগুলা তুলে ধরার জন্য। তো যারা পণ্ডিত তারা কখনোই এই টাইপের বলেন না। কারণ অর্গাননের প্রথম সংস্করণের ভূমিকাতেই, ঠিক আছে, প্রথম সংস্কারের ভূমিকাতে হানিম্যান বলতেছেন যে আমি বিবেচনা করি এই সম্মান আমার উপর বর্তি আছে যে বর্তমান যুগে আমি একমাত্র ব্যক্তি যে গাম্ভীর্যের সাথে এই সত্য অনুসন্ধানে প্রবৃত্ত হয়েছে। ঠিক আছে, দাঁড়ান, এখানে আরেকটা ইয়ে করি। এই অনুসন্ধানে আমি সত্যের পথ দেখেছি, কিন্তু আমাকে সেই পথে একা চলতে হয়েছে। এখানে একটা শব্দ ব্যবহার করছে, কি যেন, মানে এখানে উনি একটা শব্দ ব্যবহার করছেন যে এই জন্য আমি কি পেলাম, মানুষ আমাকে অনেক বড় মনে করলো, সেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। মানে উনি বোঝাচ্ছেন যে এই হোমিওপ্যাথি যে আমি অর্গাননটা লিখলাম, অনেক মানুষের চিকিৎসা করতেছে, আরোগ্য করতেছে, এই জন্য মানুষ আমাকে খুব বড় কিছু মনে করতেছে, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। তার মানে উনি বলতে চাচ্ছেন যে কেউ যদি ওনাকে বড় মনে করুক আর না করুক, উনি ওনার কাজটা ঠিকই করতেন। অর্থাৎ ওনার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে মানুষকে কিভাবে আরোগ্য করা যায়। সেই জন্য উনি আল্লাহর তরফ থেকে এলহামের মাধ্যমে একটা জ্ঞান পাইছেন। এলহাম যে কোনো ব্যক্তির উপরে ঘটতে পারে, ঠিক আছে, এটা কোনো জাত, আল্লাহর কাছে তার সৃষ্টি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যাই হোক, এইটা ছিল অর্গানন অফ মেডিসিন নামকরণের একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি কি অর্গানন অফ মেডিসিন, হানিম্যান এমন একটা গ্রন্থ রচনা করেছেন যেই গ্রন্থটা অ্যাকচুয়ালি স্পেসিফিক হোমিওপ্যাথি ডাক্তারদের জন্যই নয়, এটা সবার জন্য, যে কোনো ডাক্তাররা এটা করতে পারে। এই জন্য দেখা গেছে কি যুগে যুগে বিভিন্ন ডাক্তার তো বিভিন্ন টাইপ আছে। ধরেন একলেকটিক ডাক্তার আছে, তারপরে ন্যাচারোপ্যাথি আছে, আয়ুর্বেদিক আছে, ইউনানি আছে, এলোপ্যাথিক আছে, এরকম নানান ধরনের ডাক্তার আছে। যুগে যুগে দেখা গেছে হোমিওপ্যাথিতে সেই সব ট্রেডিশনাল বিভিন্ন মেডিসিনের ডাক্তাররা কনভার্ট হয়ে চলে আসছেন, ঠিক আছে, কনভার্ট হয়ে চলে আসছেন এবং তারা হোমিওপ্যাথিতে ভালো ভালো অবদান রাখছেন, এবং সবচেয়ে বেশি অবদান রাখতে পারছেন কনভার্টেড হোমিওপ্যাথরা। কেন? একটু অনুমান সুলভ কেউ একটু বলেন তো। যেসব এলোপ্যাথ ডাক্তাররা হোমিওপ্যাথিতে আসছে, যেসব অন্যান্য প্যাথি থেকে হোমিওপ্যাথি আসছে, তারা খুব বড় বড় অবদান রাখছেন, কেন? এটা হচ্ছে স্যার কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ তাদের তো আগে এমনিতেই মানব শরীর সম্পর্কে কিছু জ্ঞান আছে, এবং নো, আর কেউ? তারা মূলত হলো গিয়া তারা অলরেডি তাদের উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা। তো যখন দেখলো যে তাদের নিজস্ব তারা যেই পদ্ধতিতে করতেছে তাতে ওই পরিমাণ আসলে উপকার পৌঁছতে পারতেছে না, তো তখন তারা মূলত মানব সেবার স্বার্থেই হোমিওপ্যাথিতে কনভার্ট হয়ে আসছে। এখানে কোনো পার্থিব কোনো রাইট, ছিল না। রাইট, 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 অ্যাবসলিউটলি রাইট। এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তারা তাদের সেই প্যাথিগুলার অসারতা, ব্যর্থতা একদম হাড়ে হাড়ে টের পাইছে, এবং আপনারা শুনে অবাক হবেন, এবং এরা প্রত্যেকেই ছিল বড় বড় ডাক্তার যারা হোমিওপ্যাথিতে অবদান রাখছে। যেমন ডাক্তার হেরিং হচ্ছে হ্যানিম্যানের ছাত্র, সরাসরি ছাত্র। ডাক্তার হেরিং সেই সময় তার একজন খুব বিখ্যাত ডাক্তার ছিলেন, শুধু বিখ্যাত না, উনি তৎকালীন জার্মানের একটা গভর্নরের খুব মানে
মানে একটা স্টেটের সে দায়িত্বে ছিলেন মেডিকেল ফ্যাকাল্টির, অর্থাৎ একটা যেমন আমাদের সিভিল সার্জন থাকে না, এরকম উনি সরকারের খুব কাছের লোক ছিলেন। ওনাকে ওনাকে হোমিওপ্যাথি ধ্বংস করার জন্যই নিয়োগ করা হয়েছিল, যে হোমিওপ্যাথিকে কেমনে ধ্বংস করা যায়, ঠিক আছে, এইটার জন্য ওনাকে নিয়োগ করা হয়েছিল, ডাক্তার হেরিং। আপনারা অনেকে পরবর্তীতে জানতে পারবেন যে হেরিং এর ল হোমিওপ্যাথি চিকিৎসার খুব গুরুত্বপূর্ণ একটা একটা মেথড, মানে মেথড না, একটা গুরুত্বপূর্ণ থিওরি, ল, যেটা হ্যানিম্যান অনুমোদন করে গেছেন, হেরিং এর ল। এটা এখন পর্যন্ত কার্যকরী, ঠিক আছে। সে হ্যানিম্যানের পরে একটা বিশাল অবদান রাখছেন হোমিওপ্যাথি। হ্যানিম্যানের সমসাময়িক সময়ে সে বিশাল অবদান রাখছে। এরপরে পরবর্তীতে হ্যানিম্যানের বা হেরিং এর পরে ডাক্তার কেন্ট, ঠিক আছে, জেমস টেলর কেন্ট, উনি একজন একলেকটিক ডাক্তার ছিলেন, ঠিক আছে, এবং আমেরিকার একজন বিখ্যাত একলেকটিক ডাক্তার ছিলেন। উনি যখন হোমিওপ্যাথিতে আসেন, ঠিক আছে, উনি দুনিয়া কাঁপায় ফেলছেন। এরকম অনেক ডাক্তার আছে যারা অন্য অন্য প্যাথিতে ছিলেন, তারা তাদের প্যাথির ব্যর্থতাকে একদম ভালো মতো উপলব্ধি করছে। মানুষের শরীর সম্পর্কে জ্ঞান থাকাটা প্রয়োজন আছে, অফকোর্স, অফকোর্স, ঠিক আছে, কিন্তু হোমিওপ্যাথি আপনারা যখন ডাক্তারি করবেন তখন দেখবেন যে তার থেকে বেশি প্রয়োজন অন্য কিছু, ঠিক আছে, তার থেকে বেশি প্রয়োজন এই অর্গাননের, যেটা ছিল না। তারা যখন দেখছেন যে আমরা আর পারি না, এবং তাদের তাদের অন্তর এর জন্য, অন্তরের মধ্যে তারা ব্যথা অনুভব করতেন, তারা হয়তোবা বিছনায় শুয়ে শুয়ে কাঁদতেন, তারা হয়তোবা প্রার্থনা করতেন যে আমি কেমনে মানুষকে আরোগ্য করব। তাদের মাথায় সবসময় চিন্তাই থাকতো। এই কারণে তারা এসে এখানে একদম যখন পেয়ে গেছেন সঠিক জিনিসটা, তখন তাদের ওই প্রচেষ্টা, যেহেতু তাদের নিয়ত খুব ভালো ছিল, এজন্য তারা খুব দ্রুত সেখানে আসছেন। এবং আরো একটা বিষয় এখানে আমি যোগ করতে চাই, তার পাশাপাশি তারা হোমিওপ্যাথিকে খুব ক্লোজ ভাবে অবজারভেশন করছেন, এবং হোমিওপ্যাথির মৌলিক নীতিগুলা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছে। দুইটা জিনিস তারা ভালোভাবে বুঝতে পারছে, একটা হচ্ছে তারা যেই প্যাথিতে ছিল সেই প্যাথির ব্যর্থতা, আর একটা জিনিস হচ্ছে হোমিওপ্যাথির যে প্রিন্সিপালস গুলা, তারা সেগুলা খুব ভালোভাবে বুঝতে পারছিল, যার কারণে তাদের পক্ষে এটা সম্ভব হয়েছে, ঠিক আছে। একজন ডাক্তার আছে বর্তমানে, ওনার নাম হচ্ছে লাগ স্কিপার, ঠিক আছে। উনি উনি একজন বিখ্যাত এলোপ্যাথিক ডাক্তার ছিলেন। তারপরে যখন উনি দেখলেন, রিসেন্ট উনি এখনো জীবিত আছেন, উনি যখন দেখলেন যে কাজ হয় না, তখন তিনি সারা দুনিয়ায় এমন কোন চিকিৎসা পদ্ধতি নাই যে উনি শেখেননি, এমন কোন চিকিৎসা পদ্ধতি নাই যে উনি শেখেননি, ঠিক আছে। দুনিয়ায় যত রকম চিকিৎসা পদ্ধতি আছে উনি সব শিখছেন, তারপরেও দেখেন যে কাজ হয় না। লাস্টে উনি চীনে গেছেন হচ্ছে আকুপাঞ্চার শেখার জন্য, ঠিক আছে। এই আকুপাঞ্চার শিখতে যেয়ে উনি হোমিওপ্যাথির সন্ধান পান, কারণ আকুপাঞ্চার যারা করে তারা অনেকেই কম বেশি কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেন, যেমন আর্নিকা টার্নিকা এগুলো ব্যবহার করেন, ঠিক আছে। যখন উনি এইগুলা দেখে আবার ওনার আগ্রহ জাগে যে তাহলে এইগুলা কি জিনিস একটু দেখি, তারপরে উনি আকুপাঞ্চার সহ অন্যান্য সমস্ত ট্রিটমেন্ট যখন শিখে লাস্টে এসে ডিসিশন নিয়েছেন যে না, মানুষ আরোগ্য করতে পারে একমাত্র হোমিওপ্যাথি, যেটাকে আরোগ্য বলা হয়। ক্লিয়ার বিষয়টা? এখন আমি যে বক বক করলাম এতক্ষণ ধরে, ঠিক আছে,
আসলে তো ক্লাস না, আমি বক বক করতেছি। এই বক বক করার কি আসলে কোনো প্রয়োজন ছিল? আপনাদের কাছে কি মনে হয়েছে এগুলো জানা দরকার ছিল? জি স্যার, অবশ্যই জানা দরকার ছিল এবং এটা অনেক মূল্যবান তথ্য নির্ভর কথা স্যার। আমাদের জন্য অনেক প্রয়োজনীয়। ধন্যবাদ স্যার। আমি মনে করতেছি যে আপনাদের এই এই প্রারম্ভিক এই বেসিক বিষয়গুলো যদি না জানেন, তাহলে ভবিষ্যতে একটু টালমাটাল হবেন, বুঝছেন না? নিরাশ জি স্যার, হবেন। জি স্যার, ঠিক জি আছে? স্যার, অবশ্যই। ভবিষ্যতে যেন আপনারা নিরাশ না হন, ভবিষ্যতে যেন আপনাদের সিদ্ধান্তটা ঠিক ছিল এই ব্যাপারে আত্মপ্রত্যয় জন্মে। এই জন্য আমি বেসিক এই কথাগুলো বললাম। ঠিক আছে? তো আমি গতদিন আপনাদের বলছিলাম যে আপনারা একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন যে একজন রুগ্ন ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি এসে আপনার কাছে বললো যে ডাক্তার সাহেব আমাকে বাঁচান, তখন আপনার অনুভূতিটা কি হওয়া উচিত? এই ব্যাপারে কি আপনারা একটু চিন্তা করছিলেন? এই চিন্তাটাই, এতক্ষণ যে আলোচনা করলাম, এই চিন্তাটাই আসলে হ্যানিম্যান কেন হ্যানিম্যান কেন হোমিওপ্যাথি আবিষ্কার করতে গেলেন? আমি যাদের কথা বললাম, হেরিং কেন হোমিওপ্যাথি ধ্বংস করতে যে ধ্বংসের প্রজেক্ট হাতে নিয়ে হোমিওপ্যাথ হয়ে গেলেন? কেন্ট কেন তার একলেকটিক চিকিৎসা সিস্টেম ছেড়ে হোমিওপ্যাথিতে আসলেন? শুধু আসলেনই না, কেন্টের অবদান মানে এটা ব্যাখ্যা করার মতো না। হ্যানিম্যানের পরে উনি এত বড় অবদান রাখছেন হোমিওপ্যাথিতে। ঠিক আছে? এরকম আরো অনেকেই আছে। হুম। এখন তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটাই যে আমি মানুষকে আরোগ্য করতে চাই, আরোগ্য করতে চাই। ঠিক আছে? তা আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি সেই আরোগ্যকারী মহৎ প্রাণ হয়, তাহলে আপনারা আমাদের হোমিও ডাইজেস্টের সঙ্গে থাকতে পারবেন। না হলে আসলে থাকতে পারবেন না, হোমিও ডাইজেস্টের সাথে থাকতে পারবেন না। মাঝে মাঝে আসবেন, একটু চেহারা দেখবেন, চেহারা দেখায় যাবেন এই। এবং আমি এটাও বলতে চাই, হয়তো এর মধ্যে যারা থাকতে পারবেন না, ভবিষ্যতে একদিন বোধোদয় হয়ে আবার এখানে আসতে হবে। ঠিক আছে? তো যাই হোক, প্রথম সূত্রটা আমরা পড়েছিলাম গতদিন। ঠিক আছে? আমরা প্রায় 1 ঘন্টা অলরেডি কথা বলে ফেলেছি। আসলে 1 ঘন্টা ক্লাস তো নিলাম না, বক বক করলাম, আপনাদের সাথে গল্প করলাম মাত্র। কিন্তু এই গল্পটা আপনাদের ভবিষ্যতের একটা রাস্তা রচনা করবে। ঠিক আছে? এইটা আমি মনে করি। আমাদের অর্গাননের আমরা একটু 2 নাম্বার অ্যাফোরিজমটা আজকে যেহেতু পড়েই নাই, 2 নাম্বার অ্যাফোরিজমটা আমরা একটু পড়ি। এটা হচ্ছে, এখানে বলতেছেন যে দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর ইজ দ্য র্যাপিড, জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট রিস্টোরেশন অফ হেলথ। ঠিক আছে? অর্থাৎ স্বাস্থ্যের দ্রুত, মৃদু এবং স্থায়ী পুনরুদ্ধারই হচ্ছে সর্বোচ্চ আদর্শ আরোগ্য। আদর্শ আরোগ্য, এখানে আদর্শ আরোগ্য। ঠিক আছে? জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ হেলথ, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ হেলথ, কিভাবে? সেটা হচ্ছে র্যাপিড, খুব দ্রুততার সাথে, হ্যাঁ, দ্রুততার সাথে। এবং এটা কি? হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর। এটাকে হ্যানিম্যান বলতেছেন হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর। ঠিক আছে? যে আরোগ্যের সর্বোচ্চ আদর্শ। হম, সর্বোচ্চ আদর্শ।
এবং সেটা কিভাবে হবে? দ্যাট ইজ দ্য লিফটিং অ্যান্ড inhibition of disease in its entire extent in the shortest, most reliable, and last disadvantageous way, according to clearly realizable principles. অর্থাৎ এটা কিভাবে হবে, মানে এটা দৃশ্যমান হবে কিভাবে? বোধগম্য নীতি সমূহের অনুসারে। অর্থাৎ বোধগম্য নীতি, কোন নীতিগুলো হবে একদম বোধগম্য। প্রথম কথাটা হচ্ছে যে প্রথম থেকে আমি আরেকবার একটু বাংলায় বলি তাহলে ভালো হবে, যে স্বাস্থ্যের আদর্শ আরোগ্য হবে কিভাবে? আদর্শ আরোগ্য হবে স্থায়ীভাবে এবং রোগীকে কম কষ্ট দিয়ে, হ্যাঁ, খুব কম কষ্ট দিয়ে এবং দ্রুত ভাবে হবে এবং সেটা কিভাবে হবে? বোধগম্য মূল নীতি সমূহের নীতিতে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে এবং সবচেয়ে নির্ভরযোগ্য রূপে এবং সর্বনিম্ন প্রতিকূলতাহীন পন্থায়, ঠিক আছে, যেটা টোটাল রোগটাকে উৎপাটন বা নির্মূল করবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আদর্শ আরোগ্যটা কি? হ্যানিম্যান এখানে শব্দ ব্যবহার করছেন হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর, সর্বোচ্চ আদর্শ আরোগ্য। ঠিক আছে, মানে এর থেকে আর ভালো আরোগ্য তো বোঝেন, ঠিক আছে, এর থেকে ভালোভাবে আর কোনো মানুষকে আরোগ্য করা সম্ভব নয়। ঠিক আছে, এটা হচ্ছে হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর। সেটা করতে যায় কি করতে হবে? রোগীকে কম কষ্ট দিতে হবে। এর একটা বৈশিষ্ট্য থাকবে, রোগী কষ্ট পাবে কম, ঠিক আছে, এবং এটা বোধগম্য নীতিতে হতে হবে। বোধগম্য নীতি মানে খালি ডাক্তারই বুঝবে, রোগী বুঝবে না, ঠিক আছে, খালি এরকম হলে চলবে না, রোগীরও কিছু জিনিস বুঝতে হবে বোধগম্য নীতিতে। এবং আরেকটা কি হবে, যে এখানে যে রোগটার আরোগ্য হবে সেটা টোটালটাই হবে, ঠিক আছে, টোটালটাই হবে এবং এটার কোনো সাইড ইফেক্ট থাকবে না, হ্যাঁ, এবং এই রোগটা ফিরে আসবে না, এরকম একটা বিষয়। তাহলে আমরা দ্বিতীয় নম্বর অ্যাফোরিজমে কি পাচ্ছি? একটা পাচ্ছি যে আদর্শ আরোগ্য কাকে বলে। ঠিক আছে, আদর্শ আরোগ্য। আচ্ছা, আমি আপনাদের প্রশ্নের উত্তরে একটু আসতেছি, আমি অ্যাফোরিজমটা আলোচনা করি। আদর্শ আরোগ্য কাকে বলে এটা সংজ্ঞা পাচ্ছি। আদর্শ আরোগ্য সেটাই যেটা বোধগম্য নীতিতে হইতে হবে, দ্রুততম সময়ে হইতে হবে, সম্পূর্ণ রোগটাকে আরোগ্য করতে পারে সেটা হইতে হবে, ঠিক আছে, এবং কোনো প্রতিকূলতা থাকবে না, সাইড এফেক্ট থাকবে না, ঠিক আছে, এটাকে বলে আদর্শ আরোগ্য। তাহলে হ্যানিম্যানের দৃষ্টিতে রোগী ভালো হয়ে গেছে তার মানে বুঝছেন? রোগী ভালো হওয়া মানে কি? রোগী ভালো হওয়া মানে সে বারবার ওই একই রোগ নিয়ে আসবে সেটা হবে না। রোগীরে হিউজ কষ্ট দিবেন সেটা হবে না, ঠিক আছে। রোগীরে আপনি যা করলেন রোগী কিছুই বুঝতে পারবে না। ওই যে সকালের ঘটনা বললাম, যে বলছিলাম না যে এমআরআই করলে ব্যথা কমবে না, ঠিক আছে, সেরকম হবে না। অর্থাৎ রোগীর মধ্যে ভুল ধারণা ঢুকে দিয়েছে যে এমআরআই করলে ব্যথা কমে যায়। এমআরআই যদি একটা টেস্ট, ঠিক আছে, সেটা ঢুকায় না। এই জন্য দেখবেন যে হোমিওপ্যাথি ডাক্তাররা যেসব শব্দগুলা ব্যবহার করে রোগী বেশিরভাগই বোঝে, ঠিক আছে। আপনি যদি একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, সে বলবে যে আপনার তো একটু বিষক্রিয়া হয়েছে, বুঝবে। আর এলোপ্যাথি ডাক্তারের কাছে গেলে বলবে যে আপনার ভিতরে তো টক্সিন ঢুকে গেছে, টক্সিন। এখন মানুষ তো টক্সিনই বোঝে না, হোয়াট ইজ টক্সিন। টক্সিনেটেড হয়ে গেছে, প্রেসক্রিপশন এক পাশে লিখবে টক্সিনেটেড। মানে তারা
চাই যে যতটা মানুষ না বুঝুক, যদি মানুষ বোঝে তাহলে তাদের ঝামেলা। আর হোমিওপ্যাথি চাই যে মানুষ বুঝুক, বুঝলে আমাদের সুবিধা। সত্যিই তাই, আমরা যখন প্র্যাকটিস করি তখন রুগীরা আমরা বুঝাই, কাউন্সিলিং করি যে হোমিওপ্যাথি করলে কি হয়। ঠিক আছে, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন। হ্যানিম্যান বলতেছে দ্রুততম সময়ে রোগ আরোগ্য হইতে হবে। অনেকেই তো অভিযোগ করেন যে আমি 4 বছর ধরে আমার শ্বাসকষ্টের জন্য ওষুধ খাচ্ছি, এখন মোটামুটি কম কিন্তু পুরা সারে নাই। এটা কি দ্রুত হলো? নাকি এইটা দ্রুত হলো যে, একটা মিনিট, নাকি এইটা দ্রুত হলো যে একজন ডাক্তার তাকে ইনহেলার দিয়ে দিলেন, ইনহেলার 2টা পাপ নিলেন, নেওয়ার পরে বুকটা ফ্রেশ? কোনটা দ্রুত হলো? স্যার আমার দুইটার মতে একটাও না। দ্রুত যদি বলি স্যার, এখন দ্রুত বললে যদি উপশম হয় তাহলে স্যার দ্বিতীয়টা হইলো, তবে রোগ তো স্যার একটাতেও ঠিক হয় নাই পুরোপুরি। ওকে, এইটা নিয়ে একটা মিসকনসেপশন আছে, হ্যাঁ সেটা বলি। একজন 20 বছর ধরে শ্বাসকষ্টে ভুগতেছে, 20 বছর, ঠিক আছে, 20 বছর ধরে শ্বাসকষ্টে ভুগতেছে। সেই লোকটা 20 বছর বিভিন্ন ট্রিটমেন্ট করছে এবং সর্বশেষ সে ইনহেলার ইউজ করে। ইনহেলারটা ব্যবহার করলে ভালো থাকে, ইনহেলার ব্যবহার না করলে আবার যা তাই হয়ে যায়। তার মানে তার রোগটা সারে নাই। ঠিক আছে, 2 নাম্বার, সেই লোকটাই 20 বছর পরে একজন হোমিওপ্যাথের কাছে আসলে, আসার পরে তার রোগটা ধরেন 80% ভালো হয়ে গেছে, এখন ইনহেলার লাগে না, কিন্তু মাঝে মাঝে বৃদ্ধি পায়। এইবার দুইটারে কম্পেয়ার করেন তো। তার ওই 20 বছরটা বেশি সময় লাগলো, কিন্তু এটা তো ভালো হয়েছিল না। ঠিক আছে, একটু অফ রাখেন, মাইক অফ রাখেন। ঠিক আছে, আয়েশা সিদ্দিক, আপনার মাইকটা অন ছিল। এই 20 বছর ধরে তার কিছুই হয় নাই আসলে। আগে ভেন্টোলিন ওষুধ খেতেন, এখন ইনহেলারে নিতে হয়েছে, এখন স্টেরয়েড নেন। ঠিক আছে, উন্নতির মধ্যে এইটুকু হয়েছে, আসলে উন্নতি না, আরো আরো ধ্বংস হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর হোমিওপ্যাথির কাছে আসার পরে 4 বছর সময় গেছে, কিন্তু ওনার ওইগুলা কিছু লাগে না, এখন মাঝে মাঝে একটু হয়, কিন্তু পুরাটা সারে নাই। তার মানে যেটা দাঁড়ালো, হয়তো আর 6 মাস বা 1 বছর পরে সে কিওর হয়ে যাবে, অথবা কিওর নাও হতে পারে। কেন, এটাও একটু বলি। নাম্বার 1, 20 বছর সময় বেশি না 4 বছর সময় বেশি? 20 20 বছর। বছর সময়। তাহলে কি স্বল্প সময়ে হয়েছে? জি স্যার। 80% প্রতিটা আরোগ্য স্বল্প হয়েছে সময়। স্বল্প সময়। তাহলে হোমিওপ্যাথি কি স্বল্প সময় আরোগ্য না হোক, আমি কেন আরোগ্য ধরেন হবে না, এর এর অ্যাজমাটা আর আরোগ্য হবে না, ওই 80% পর্যন্তই হবে ধরলাম। ঠিক আছে, তাহলে কি আমি বলবো যে হোমিওপ্যাথি ব্যর্থ হয়েছে? না স্যার, স্বল্প সময় লাগে না, 20 20 বছরে বছরের তুলনায় তো 5 বছর কম, তার মানে স্বল্প সময় লাগছে। এই 20 বছর ধরে সেই রোগী যে পরিমাণে কষ্ট ভোগ করছে, এই 4 বছরে তার কষ্ট 80% কমে গেছে। তাহলে রোগীকে কম কষ্ট দিয়ে হয়েছে, আর তার রোগটা 80% উপরে আরোগ্য হবে না, কারণ এটা হচ্ছে ইনকিউরেবল ডিজিজ। তার রোগটা সে এই 20 বছর ধরে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। কথা বুঝছেন? জি স্যার। সারা দুনিয়ার এলোপ্যাথরা চেষ্টা করে এই 80% করতে পারবে না। কথা বুঝছেন? এটা 1 নাম্বার এক্সাম্পল দিলাম। আচ্ছা, 2 নাম্বার এক্সাম্পল। আগে জটিল এক্সাম্পলটা আগে দিছি আপনাদের, এটা আপনি আপনাদের বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন। অ্যাকচুয়ালি রোগ, সব রোগ সারে না দুনিয়ায়, রোগের একটা পর্যায় আছে, বুঝছেন? এই পর্যায় পর্যন্ত গেলে সারবে। যেরকম একটা লোকের হার্টের ভালভ ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ,
ওইটা হোমিওপ্যাথিতে আর ভালো হবে না, ওটা সার্জারি করতে হবে। কিন্তু তার যদি সার্জারি করার সক্ষমতা না থাকে, এলোপ্যাথি ট্রিটমেন্ট আর কিছুই করার নাই। সার্জারি কিন্তু এলোপ্যাথি না, সার্জারি চিকিৎসা বিজ্ঞানের আলাদা একটা শাখা, ঠিক আছে? ওটা এলোপ্যাথদেরও না, হোমিওপ্যাথদেরও না। আচ্ছা, তাহলে এলোপ্যাথি পুরাই ব্যর্থ হলো। আর হোমিওপ্যাথিতে আসলে ওই সার্জারি ছাড়া সে যতদিন বাঁচে একটু ভালো থাকবে। এটাকে বলা হয় ইনকিউরেবল ডিজিজ। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, যে একটা মানুষের প্রচুর গ্যাসের সমস্যা। সে প্রথমে ডাক্তারের কাছে গেছে, তারে এন্টাসিড খেতে দিছে, এরকম করতে করতে 20 বছর পরে এবার সে খায় হচ্ছে সার্জিল, অর্থাৎ হাই পাওয়ার, উঠতে 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 একদম সর্বশেষ আর নাই। তাও তার গ্যাস ভালো হয় নাই। তার কি গ্যাসের রোগটা কি বাড়লো না কমলো? এনিওয়ান বলেন। স্যার কমই বেড়েছে। নাই, বেড়েছেই বলা যায়। সমাজে এই চিত্রটা কি কম দেখেন? প্রচুর স্যার। এইবার বাংলাদেশে সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয়েছে গ্যাসের, তার মানে বুঝছেন? জি স্যার। এবং এই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সার্জেল। সম্ভবত 1500 কোটি টাকার গ্যাসের ওষুধ বিক্রি হয়েছে, 1500 কোটি টাকা। তার ভিতরে 900 কোটি টাকা শুধু সার্জেলে বিক্রি হয়েছে। তাহলে রোগের ভয়াবহ চিত্র বুঝছেন? আচ্ছা, জি আমাদের কাছে এই জাতীয় গ্যাসের রোগী আসার পরে 2 বছর পরে অনেকে অভিযোগ করে, ডাক্তার সাহেব আমার তো গ্যাসের এখন খুব বেশি সমস্যা তো হয় না, ওই মাঝে মাঝে উল্টা পাল্টা খাইলে হয়। ঠিক আছে, আপনি এরে কি বলবেন? তার কি কম সময় লাগলো না বেশি সময় লাগলো? কম সময় লেগেছে স্যার। কম সময় লাগছে। উল্টা পাল্টা খাইলে কার গ্যাসের সমস্যা হয় না বলেন? একটা গরুও পৃথিবীর তো সব মানুষের একটা গরুও যদি উল্টা পাল্টা ঘাস খায়, তারও পেট ফুলে গ্যাসের সমস্যা হয়, হয় না? জি স্যার। জি স্যার। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনভেনশনাল মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি। এবং সবচেয়ে বড় ব্যাপার, যারা খুব ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করেন, যেসব ক্লাসিক্যাল হোমিওপ্যাথ আছে, ঠিক আছে, ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করেন যারা, তাদের কাছে সবচেয়ে এই ব্যর্থ রোগীগুলাই আসে, মানে সব কিছু শেষ করে নিয়ে তারপরে আসে। যার জি স্যার। বেশিরভাগই থাকে হয়তো মানে ইনকিউরেবল হয়ে যায় বেশিরভাগ। ক্যান্সার 4th স্টেজে যে আসে, যে হয় কি, কেউ পরামর্শ দেয়, অনেক কিছু তো দেখাইলে একটু হোমিওপ্যাথি চেষ্টা করে দেখো কিছু হয় কিনা, মানে দয়া করে হোমিওপ্যাথদের কাছে আসে, কথা বলছো? বা নিজে চিন্তা করে যে অনেক কিছুই তো করলাম, বইয়ের সাথে পরামর্শ করে, একটু হোমিওপ্যাথি দেখায়, কি বলো তুমি? ঠিক আছে, এই সব রোগী যখন ভালো হয়ে যায়, তাহলে হোমিওপ্যাথির ক্ষমতা কতটুকু আর কি বুঝতে বাকি থাকে? জি না স্যার। অসংখ্য অসংখ্য আছে, অসংখ্য আছে, অসংখ্য। হোমিওপ্যাথি, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, তারা এই কাজগুলো প্রতিনিয়তই করেন। এইটা হচ্ছে অল্প সময়ে এবং অল্প কষ্ট দিয়ে রোগীকে আরোগ্য করা। ক্লিয়ার? জি স্যার। এবং জি স্যার। বোধগম্য নীতি কি, যে ডাক্তার যেটা করতেছেন সেটা রোগীও বুঝতে পারতেছেন। ঠিক আছে, কোনো ধরনের গোপনীয়তা নাই। আরো বোধগম্য নীতি অনেক কিছু আছে, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো মোটামুটি আমি 2 নাম্বার অ্যাফোরিজম সম্পর্কে মোটামুটি আপনার ধারণা ক্লিয়ার হয়েছে, কিভাবে আদর্শ আরোগ্য কাকে বলে। এবং দেখবেন যে ওই যে ডাক্তারের কাছে গ্যাসের রোগীটা আসলো, সে বললো উল্টা পাল্টা খাইলে শুধু গ্যাস হয়। আপনি দেখবেন যে তার ট্রিটমেন্টটা যদি সে সম্পন্ন করে, তাহলে তার ওই গ্যাসের সমস্যা নিয়ে আর ভুগতে হবে না। যদি না সে
নিজের উপরে আবার ওই উল্টা পাল্টা খাওয়ার অত্যাচারটা না চালায় যায়। কথা হচ্ছেন? জি স্যার। এখন আপনি জীবন যাপন করবেন না সুশৃঙ্খল ভাবে আর ডাক্তারের উপরে ভরসা করবেন, তা তো হবে না। ঠিক আছে, জি স্যার। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার আমি আপনাদের কমেন্ট গুলা একটু দেখবো। সালামের উত্তরটা আগেই দিছি, এই জন্য আর নতুন করে দিচ্ছি না। আহ একজন লিখছেন শফিকুর রহমান স্যার, অনেক হোমিওপ্যাথ ডাক্তাররা বলে থাকেন ডায়াবেটিস হোমিওপ্যাথিতে কিউর হয় না, এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, ডায়াবেটিস হোমিওপ্যাথিতে কিউর হয় না এই বিষয়ে মতামত হচ্ছে উনি কিউর করতে পারেন নাই। ঠিক আছে, এক নাম্বার। আর দুই নাম্বার মতামত হচ্ছে ওই যে বললাম, ইনকিউরেবল ডিজিজ, প্রত্যেকটা রোগেরই একটা পর্যায় থাকে যেখান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসা যায়। ঠিক আছে, যেমন আপনার সামনে কেউ অ্যাক্সিডেন্ট করতেছে, সে আপনার থেকে এতটুকু দূরত্বে ছিল যে আপনি তাকে যে বাঁচাবেন সেই সম্ভাবনা ছিল না। আপনি দৌড়ায় গেছেন কিন্তু বাঁচাতে পারেন না। তার মানে কি আমরা বলবো যে আপনি তাকে হেল্প করতে যান নাই, বা আপনি হেল্প করতে পারেন নাই, হেল্প করতে পারেন না? নিশ্চয় এটা বলবো না। সে আপনার সাধ্যের বাইরে ছিল। প্রত্যেকটা রোগের একটা পর্যায় থাকে যেখান থেকে ফেরানো যায় না। তবে আপনাদের আমি এইটুকু বলে রাখি যে আমরা প্রফেসর ভিদল গাছের একটা কেস উনি প্রেজেন্ট করতেছিলেন, সেখানে উনি দেখালেন জুভিনাইল ডায়াবেটিস, জন্মগত ডায়াবেটিস, ঠিক আছে, সেটাও হোমিওপ্যাথিতে আরোগ্য হয়েছে, যেটা একটা ইনকিউরেবল ডিজিজ। কথা বলছেন, জুভিনাইল ডায়াবেটিস এর কোনো ট্রিটমেন্টই নাই দুনিয়ায়, হোমিওপ্যাথিতে আরোগ্য হয়েছে। এবং আমাদের চেম্বারেও অনেকে আছে ডায়াবেটিস নাই, আরোগ্য হয়ে গেছে। তো হয় না, এটা উনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি জানেন না, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করলে এটা হতো না। অথবা অথবা উনি যে কেসটা নিয়েছিলেন সেটা আর আরোগ্যযোগ্য না, মানে এটা আরোগ্যের মানে হাতের বাইরে চলে গেছে, আর কিছু করা সম্ভব না। এটাও আমরা বলে দিই। আমরা একটা কেস নেওয়ার পরে এক দুইবার ওষুধ দেওয়ার পরে এটাকে বলে অ্যানামনেসিস, আমরাও প্রগনোসিস, এটাকে বলি প্রগনোসিস। আমরা এই প্রগনোসিসটা করি যে আপনার ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি আমরা ঠিক করতে পারবো না, এটা হাতের বাইরে চলে গেছে। ঠিক আছে, জি ওকে। স্যার। ওয়ালিদ শেখ বলছে স্যার আজকে আমি প্রথম, এটার মানে বুঝি নাই, সম্ভবত আপনি প্রথম আসছেন, থ্যাংক ইউ। আবার স্যার আমার অর্গানন অফ মেডিসিন, আবু হোসেন সরকারের লেখা বই, আপনার কথার সাথে তো আমি মিল খুঁজে পাচ্ছি না। এই কথাটা তো আমি প্রথমেই বলছিলাম, এই কথাটা তো প্রথমেই বলছিলাম যে আমার কথার সাথে মিল খুঁজে পাবেন না, বাট যুক্তি দিয়ে মিলান, দেখেন মিলবে কিনা। ঠিক আছে, অনুবাদে আপনার হাতে যে বইটা আছে এই বইটার ভিতরে দেখবেন যে অনেক, আপনি যদি আরো কিছু অনুবাদ, আপনি কিছু বই কেনেন দেখবেন যে ওইখানে উনি বোঝেন নাই, কিছু লাইনের অনুবাদই করেন নাই, সাইডে চলে গেছে। ঠিক আছে, আপনি একটা ভালো অনুবাদের বই কেনেন। আমরা সাজেস্ট করছি রেজাউল করিম, আপাতত ওনারটা বেস্ট বাংলায়। ঠিক আছে, আপাতত বেস্ট। ঠিক আছে, এটা কিনতে পারেন। আর যদি এটার একটু দাম বেশি, 650 টাকা দাম। আর এছাড়াও আরো কম অনুবাদ আছে, কম টাকা পাওয়া যায়, সেগুলো একদম খারাপ অনুবাদ না। ত্রিগুণীনাথ বন্দ্যোপাধ্যায়, এটা কিনতে পারেন। তবে রেজাউল করিমেরটা সবচেয়ে বেস্ট বর্তমানে। হুম, আচ্ছা। হ্যাঁ, বোর্ড বইয়ের কথা বলছেন সুজন খান।
সুজন খান। বোর্ড বই অ্যাকচুয়ালি মেডিকেলের লাইনে এক্সাক্ট বোর্ড বই হয় না, হ্যাঁ। টেক্সট বুক কিছু হয়, যেটা সেটার সংখ্যা একটু বেশি, হ্যাঁ। কারণ সাজেস্ট করে যে অ্যানাটমির বই 3-4 জন একটা দিছে। আপনারা যারা কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, দেখবেন যে নির্ধারিত বই নেই, ঠিক আছে। যারা ফিজিক্সের 4-5টা রাইটারের বই, এরকম কেমিস্ট্রির 4-5টা রাইটারের বই, এরকম আছে। হোমিওপ্যাথিতেও এরকম বিভিন্ন লেখকের বই ওইখানে সাজেস্ট করা আছে সিলেবাসের মধ্যে। তো সেখান থেকে আমরা কিছু বই সাজেস্ট করছিলাম। আপনি চাইলে আমাদের সাজেশনটা নিতে পারেন। মেহেদী হাসান, সার্জেলের কোম্পানির ইঞ্জিনিয়ার। আপনাদের তো বকাবাজি করলাম। মেহেদী হাসান আছেন নাকি? জি স্যার। এখন কি সত্য, তো সত্যই, কিছু করার নাই। আপনাদের একজন ফার্মাসিস্ট ছিল আমাদের স্টুডেন্ট, উনি লাস্টে চাকরি ছেড়ে দিয়েছেন, এখন হোমিওপ্যাথি ডাক্তার। ঠিক আছে, স্কোয়ারের না সার্জন? স্যার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। ও হেলথ কেয়ার, সরি। না, উনি হচ্ছে স্কোয়ারের ছিলেন। স্কোয়ারের উনি হচ্ছে ফার্মাসিস্ট ছিলেন, এখন হোমিওপ্যাথি ডাক্তারি করেন। হোমিওপ্যাথি পড়াশোনা করছিলেন। দেখ, ও সার্জেন তো না, তাহলে ইয়ারটা কি? স্যার সেকলো স্যার। সেকলো। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোনটা, সেকলো না বেশি সার্জেন? বিক্রি হচ্ছে সার্জন স্যার। সার্জেন। 900 কোটি টাকার উপরে স্যার। তাহলে তো আমি ঠিকই বলছি, তাই না? জি স্যার, আমাদের ওইখানে সেলিব্রেট করা হয়েছে প্লান্টে। জি 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 জি। আপনি দেখেন, আপনি তো আছেন সেখানকার, বুঝতেছেন তো যে ওই এন্টাসিড থেকে সার্জের কত ডিফারেন্স, তার মানে গ্যাসের তীব্রতা কত। এরপরে তো আর মনে হয় ওষুধ নাই, এটাই লাস্ট, মানে হাই পাওয়ারের ওষুধ। এরপরে স্যার ওইটা কাজ না করলে ইনজেকশন আছে সার্জিলের। ইনজেকশন ইনজেকশন দেওয়া হয়। কাজ না করলে তো আর কি, কাজ না করলে এখন রোগীর পেটটাই বাদ দেওয়া লাগবে মাঝখান থেকে, তার তো আর কিছু করার নেই। যাই হোক, ইনশাল্লাহ আপনি আসছেন, যদি সত্যিকারের শ্বাস নিয়ে আসেন হোমিওপ্যাথিতে, তাহলে যেই লোক সার্জেন খেত সেই লোককে অল্প দিনের মধ্যে সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ। এই যে একজন লিখছেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, বাচ্চার পেট ফেপে। এক কথা, বাচ্চার পেট ফেপে আছে, কি ওষুধ কি ওষুধে কমবে, এরকম একটা জিনিস জানতে চাইছেন। হোমিওপ্যাথিতে এরকম স্পেসিফিক কোনো ওষুধ নেই। এই পেট ফাঁপার জন্য অন্তত 50টা ওষুধ আছে, ঠিক আছে। তার পেটটা ফাঁপার ব্যাকগ্রাউন্ড কি, ধরন কি, বিভিন্ন বিষয় জানতে হবে, জানার পরে একটা ওষুধ দেওয়া সম্ভব। এই জন্যই তো হোমিওপ্যাথি কষ্ট করে করতে চায় না অনেকে। যেরকম গ্যাসের ট্যাবলেট, যে উনি বললেন সার্জার, গ্যাসের জন্য স্পেসিফিক। হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ নাই, ওই যে ফিক্সড আইডিয়া নাই। এখানে ইন্ডিভিজুয়ালাইজেশন। 10টা পেট ফাঁপার রোগীতে 10 রকম ওষুধ লাগতে পারে, এবং একই ফ্যামিলির যদি 10 জনের পেট ফাঁপা হয়, 10 রকম ওষুধ লাগতে পারে। হ্যাঁ, পিত্তথলির পাথরের চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে, আরেকজন বলছেন নাজমুল হাসান। পিত্তথলির পাথরের চিকিৎসা আছে, কিন্তু সেটারও একটা পাথর কতটুকু হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ঠিক আছে। সেটা পাথরটা কি বায়াল ডাক দিয়ে বেরোইতে পারবে কিনা, ছোট হইতে পারবে কিনা, তারপরে পাথরের ধরন, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তবে অনেক অনেক রোগী ভালো হওয়ার রেকর্ড আছে, অনেক অনেক ভালো হওয়ার রেকর্ড আছে। আবার এমনও রেকর্ড আছে, তার পাথর বেরো হবে না, ওইখানেই থাকবে, রোগী ভালো থাকবে, এরকম রেকর্ড আছে। নিম্নোক্ত জেলাগুলোতে হোমিওপ্যাথি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির একটা তালিকা তৈরি করতে চাইছিলাম আমরা, কিন্তু পারি নাই এখন পর্যন্ত। কারণ আমরা যে ক্রাইটেরিয়া দিছি সেটা ফিল আপ করে দেয় নাই তারা। আমরা হোমিওডাইজেস্ট কোনো উল্টাপাল্টা কাজ করতে পারি না। আমরা একটা
ক্লাসিক্যাল হোমিওপ্যাথির তালিকা তৈরি করতে চাইছিলাম, যেখানে আমরা বলছিলাম যে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথির এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, এই নীতিগুলো মেনে যারা ট্রিটমেন্ট করে তারা তাদের নাম ঠিকানা আমাদেরকে পাঠান। ঠিক আছে, আমরা একজনের নামও পাইনি। আর না পাঠালে আমরা আপনাদের কিভাবে তালিকা দিব? ওই কনফিডেন্সই তো নাই। দীর্ঘাঙ্গী অর্গাননটা আছে, এটা কেমন? এটা মোটামুটি ভালো, খারাপ না, একদম খারাপ না, ভালো। তবে ব্যাখ্যা বিশ্লেষণ তো আপডেট হয়, ঠিক আছে, খারাপ না, দীর্ঘাঙ্গীটাও ভালো। আমি আপনার ওই যে যিনি বলছেন জান্নাত নেসা, আপনার এই ব্যাপারে কোনো অ্যাডভাইস করতে পারতেছি না, কারণ এভাবে ট্রিটমেন্ট আমরা এভাবে পসিবল না। ঠিক আছে, তো যাই হোক, আমি সবার প্রশ্নের উত্তর মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। আশা করি আগামী দিন থেকে আমরা একটু ইয়ে করবো, আর একটু আলোচনাকে ভিন্নভাবে সাজাবো। হুম? হ্যাঁ, এবার আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলেন। মেহেদী হাসান। স্যার আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো ওই যে বেসিক প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি, প্রফেসর জর্জ নিকোলাসের বইটা পড়ছিলাম, জি তো জি। ওইখানে স্যার কিছু জিনিসগুলো আমার কাছে কেমন যেন মনে হয়েছে যে এগুলো আসলে কিভাবে হয়, যেমন এই যে লাইকোপোডিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য, নেট্রিয়াম তা কি মিউরিটিকাম না কি জানো, তো এইটার মিউরিটিকাম, হ্যাঁ। তো এইটার চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন লাইকোপোডিয়ামের যেসব চারিত্রিক বৈশিষ্ট্য, এটা আসলে প্রুফটা কিভাবে হয়, মেডিকেল প্রুফটা? আচ্ছা, কারণ একটা লোক যে আসলে ওই খুবই বৈশিষ্ট্য খুবই সম্পূর্ণ কিনা ওইটা খুবই আমি কেমনে খুবই বুঝবো? খুবই খুবই গুড কোশ্চেন, খুবই গুড কোশ্চেন, খুবই ভালো প্রশ্ন। এটা এটা হচ্ছে হোমিওপ্যাথির একটা মূল নীতির একটা নীতি। হোমিওপ্যাথির অনেকগুলো মূল নীতি আছে, তার ভিতরে ড্রাগ প্রুভিং এর মূল নীতি। ঠিক আছে, ড্রাগ প্রুভিং এর মূল নীতি হচ্ছে সুস্থ মানুষের শরীরে একটা ওষুধ প্রুভিং করা হয়। সেই সুস্থ মানুষটা কেমন হতে হয়? সেই সুস্থ মানুষটা বলতে তার মধ্যে কোনো রোগ থাকবে না, এরকম একজন মানুষের শরীরে এই ওষুধটা প্রুভিং করা হয় বলতে প্রথমে ওষুধটা প্রয়োগ করা হয় একটা নির্ধারিত মাত্রায়, যে মাত্রাটা প্রয়োগ করলে তার বিশেষ কোনো ক্ষতি হবে না, ক্ষতি বলতে বড় ধরনের কোনো অঙ্গহানি বা কোনো ক্ষতি হবে না, এরকম একটা মাত্রায় প্রয়োগ করা হয় একজন মানুষের উপরে না। এই কাজটা শত শত মানুষের উপরে করা হয়, বাছাইকৃত। ঠিক আছে, করার পরে এবং সেই মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য নেওয়া হয়। তার মধ্যে নেওয়া হয় সে লোকটা কতটুকু সত্যবাদী, কতটুকু অনেস্ট, সে কতটুকু তার মানে মানুষ হিসাবে সে মানবিক। ঠিক আছে, অর্থাৎ হ্যানিম্যান যেই কোয়ালিটির লোক ছিলেন, তিনি মানুষের সেবা করতে চাইতেন, এই ধরনের মানুষ, অন্তত কাছাকাছি মানুষ, তাদেরকে এই বেছে নেওয়া হয় এবং তাদের সাথে পরামর্শ করে এই ওষুধগুলো দেওয়া হয়। দেওয়ার পরে তারা ওষুধ খাওয়ার পরে তার প্রতিক্রিয়া কি হচ্ছে সেগুলো তারা নিজেরাই লেখেন, অথবা যিনি খাওয়ান তিনি এইগুলা লেখেন। তার ভিতরে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ওষুধ খাওয়ার পরে হয়তো তিনি বলতেছেন যে ওষুধ খাওয়ার আমার 2 ঘন্টা পরে আমার বমি বমি লাগতেছে, ওষুধ খাওয়ার একদিন পরে আমার মাথা ব্যথা শুরু হয়েছে, বা ওষুধ খাওয়ার 6 ঘন্টা পরে আমার নাক দিয়ে পানি পড়া শুরু হয়েছে। এই সব বিষয়গুলো লেখা হয় এই ধরনের শত শত নারী, পুরুষ, শিশু, এদের উপরে। শিশুটাকে অ্যাভয়েড করা হয়, নারী পুরুষ এগুলাই বেশি। তারপরে সমস্ত মানুষের এই লক্ষণগুলো নিয়ে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ করে যখন দেখা যায় যে অধিকাংশ লোক একই বিষয়ে মতামত দিচ্ছেন, ঠিক আছে, তখন সেটাকে একটা সিমটম হিসেবে গ্রহণ করা হয়। যেরকম অধিকাংশ মানুষই বলছে যে ওষুধটা খাওয়ার 6 ঘন্টা পর থেকে আমার নাক দিয়ে পানি পড়া শুরু করছে। ঠিক আছে, অথবা এই ওষুধটা খাওয়ার পর থেকে আমার লবণ খাওয়ার চাহিদাটা বেড়ে গেছে, যেটা ন্যাপটার নিয়মের মধ্যে আছে। ঠিক আছে, আগে তো আমি এরকম লবণ খাইতাম না। এরকম 100টা মানুষ যখন বললো যে এই ওষুধ খাওয়ার পরে
আমার লবণ খাওয়ার চাহিদাটা বেড়ে গেছে, তখন এটাকে নেওয়া হলো যে আর্জেন্টা ওই যে আপনার নেপ্টামিউরের একটা লক্ষণ হচ্ছে লবণ পছন্দ করে, লবণ খাইতে চাই। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা জিনিস এবং শত শত হাজার হাজার মানুষের উপরে প্রুভিং করা হয়েছে। তো বর্তমান সমাজে প্রুভিং খুব বেশি আর হয় না, কারণ এরকম মানুষ পাওয়াই এখন মুশকিল হয়ে গেছে। আপনারা জেনে খুশি থাকবেন যে হোমিওপ্যাথি ওষুধ বেশিরভাগই বহু আগে প্রুভিং করা, হ্যানিম্যানের সময় থেকে শুরু করে 100-150 পর্যন্ত সবচেয়ে বেশি প্রুভিং হয়েছে। তারপরে প্রুভিং এর পরিমাণ আস্তে 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 কমে গেছে, কারণ মানুষ হয়ে গেছে ডিসঅনেস্ট। ঠিক আছে, এবং আইন কারণ অনেক বিষয়ের কারণে প্রুভিং করাটা এখন টাফ। তারপরেও সিস্টেম আছে, করা যায়, করা হয়। এরকম প্রায় 3500 ওষুধ আছে যেটা ওয়েললি প্রুভিং করা। সাধারণত আমরা দেখি যে অ্যালোপ্যাথি বা অন্যান্য মেডিসিন গুলা বিভিন্ন পশু পাখির উপরে প্রুভিং করা হয়, কিন্তু হোমিওপ্যাথিটা কখনোই সেটা করা হয় না। সুস্থ মানুষ ছাড়া হোমিওপ্যাথি ওষুধ প্রুভিং করার কোনো নিয়ম নাই। ঠিক আছে, এবং এই সুস্থ মানুষের দুইটা লক্ষণ এখানে নেওয়া হয়, একটা হচ্ছে মানসিক লক্ষণ ও একটা শারীরিক লক্ষণ। জি, মেহেদী হাসান বলেন। স্যার এই লাইকোপোডিয়ামের লক্ষণগুলো তো খুব ডেঞ্জারাস, তো এইসব জিনিসগুলা কি আসলেও কি একজন মানুষের এই ওষুধটা খাওয়ার পরে হয় স্যার? আমি আপনাকে কি বললাম এতক্ষণ? না হলে আমরা কোথা থেকে পেলাম এগুলা? কল্পনা কল্পনা করে তো আর এগুলা বানানো সম্ভব না। আর যদি কল্পনা করে বানানো হতো তাহলে তো রোগ সারার কথা না। ঠিক আছে, যেমন লাইকোপোডিয়ামের রোগীর একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে সে হচ্ছে কর্তৃত্বপরায়ণ কিন্তু ভীতু। সে সমাজে এখন লাইকোপোডিয়ামের রোগী অহরহ, প্রচুর, অসংখ্য। সে তার ভিতরে একটা নেতা নেতা ভাব থাকবে, সে ফ্যামিলির মধ্যে মাতব্বরি করতে ভালোবাসবে, বন্ধু বান্ধবের মধ্যে সে মাতব্বরি করতে ভালোবাসবে। কিন্তু যখন দেখবেন যে একটা বিপদের অবস্থা তৈরি হয়েছে, মারামারি বা ঝগড়া ফ্যাসাদ কঠিন আকার ধারণ করছে, যে সেখানে মার খাওয়ার পসিবিলিটি সে পলাবে। স্যার এই ওষুধগুলা কি স্যার মানে মানে যখন একজন সুস্থ মানুষ যিনি তার কোনো প্রবলেম নাই, কিন্তু সেই ওষুধটা খাওয়ার পরেই তার এই প্রবলেমগুলো মানে এই 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 যে রাইট, খাওয়ার পরে তার চরিত্রের মধ্যে এই জিনিসটা আসছে, এবং ওই একজনের কথার উপর ভিত্তি করে তো হবে না। এরকম শত শত হাজার হাজার মানুষের উপরে এইটা প্রুভ করা হয়েছে, কথা বুঝছেন? সবাই যখন দেখছে, সবার উপরে প্রয়োগ করার পরে যখন এই ঘটনাটাই ঘটছে, যে এই লোকটা আগে ভালোই ছিল কিন্তু এই ওষুধ খাওয়ানোর পরে ও সাহসী হয়েছে, একদিক দিয়ে দেখায় আমি সাহসী, কিন্তু যে জায়গায় বিপদ আছে দেখলেও নাই। ঠিক আছে, ওই তখন বলবে যে আমার তো এরকম ভালো লাগে, কিন্তু আমার তো এরকম মারামারি এরকম দেখলে আমার এখানে খুব ভয় লাগে। ঠিক আছে, এগুলা বলছে, এগুলাই আপনি পাবেন হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা পিউরা, হ্যানিম্যানের লেখা। ম্যাটেরিয়া মেডিকা পিউরা লেখা না, এই ম্যাটেরিয়া মেডিকা পিউরাতে প্রচুর প্রুভিং এর আছে, কেস আছে। এরকম এরকম প্রুভিং এর বই আছে, অনেক বই আছে। ঠিক আছে, কেন্টের লেজার রাইটিং নামে একটা বই আছে, ওটার মধ্যে একটা ওষুধ আছে সম্ভবত ল্যাকেসিস, একটা ওষুধের প্রুভিং আছে। এটা বর্তমান যুগে আমাদের কাছে একটু অন্যরকম লাগে, কিন্তু আপনি যখন হোমিওপ্যাথি আস্তে আস্তে বুঝবেন, আপনার কাছে জিনিসটা মনে হবে যে না, একদম রাইট ওয়ে। হোমিওপ্যাথি ওষুধ তো এই জন্যই এরকম। তবে অনেক ওষুধ আছে যেগুলো ক্লিনিক্যাল প্রুভিং। ঠিক আছে, যেরকম ক্যান্সার বা অনেক কিছু ওষুধ, এগুলার আবার আপনার মনে হতে পারে যেগুলো খাওয়ানোর পরে কি রোগীর ক্যান্সার হয়েছিল। ঠিক আছে, আবার অনেক ওষুধ আছে যেগুলোর বলা হয়েছে যে এই রোগীটা সাধারণত দেখতে মোটা হয়, তার মানে কি ওষুধ খাওয়ার পরে মোটা হয়ে গেছিল? আসলে ব্যাপারটা তা না, ওই ওষুধটা মোটা মানুষগুলোর উপরে বেশি কাজ করছে, এই জন্য বলা হয়েছে যে ওটা তারা মোটা হয়, কারণ কনস্টিটিউশনে তারা একটু মোটা হয়। যেমন ক্যাপসিকাম, ক্যাপসিকাম আপনাদের বাজারে পাওয়া যায়, দেখছেন না? ক্যাপসিকাম দিয়ে ওষুধ হয়। ক্যাপসিকামের রোগীরা দেখতে ক্যাপসিকামের মতোই হয়, মোটা। ঠিক আছে, এবং এটা ওই মোটা মানুষের উপরে বেশি মানে কাজ করছে, দেখেছে, প্রুভ করছে 1000-এর উপরে, তার ভিতরে বেশি কাজ করছে মোটা মানুষের উপর। ঠিক আছে, আবার আপনার ক্যান্সারের
এটা কিন্তু প্রুভিং করা না। যেরকম কার্সিনোসিন, কার্সিনোসিন নামে একটা ওষুধ আছে, ঠিক আছে? কার্সিনোসিন হচ্ছে ক্যান্সার কোষ থেকেই তৈরি ওষুধটা। এই ওষুধটা প্রুভিং করা হয়েছে কিভাবে? এই ওষুধটা খাওয়ানোর পরে কি মানুষের ক্যান্সার হয়েছে? মানুষের খাওয়ানোর পরে ক্যান্সার হয় না। ক্যান্সারের ওই ওই ধরনের উপরে এই ওষুধটা সবচেয়ে বেশিরভাগ মানুষের উপরে কাজ করছে, ইফেক্ট করছে। এইটা হচ্ছে প্রুভিং, ক্লিনিক্যাল প্রুভিং। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল প্রুভিং, ঠিক আছে? যাক, এ ব্যাপারে আপনারা আস্তে আস্তে সামনে জানতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের একটা সাবজেক্ট আছে সেকেন্ড ইয়ারে, হ্যাঁ, ফার্মেসি ও ফার্মাকপিয়া, ঠিক আছে? ওইখানে এই আলোচনাগুলো সবচেয়ে বেশি আছে, হ্যাঁ, ফার্মেসি ও ফার্মাকপিয়া। তবে ফার্স্ট ইয়ারেও কিছু আছে, এই আর কি। আচ্ছা, অনেক অনেক আলোচনা করে ফেললাম, 11টা, প্রায় 1.5 ঘন্টা বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আর বিশেষ কারো কোনো কোশ্চিন না থাকলে আপনারা, মানে আমি শেষ করে দিব। শুধু আপনি কি অনলাইনে রোগী চিকিৎসা করেন? হ্যাঁ, অনলাইনে চিকিৎসা করা হয়। আর একটা হচ্ছে, আমি তো এখন আবু হোসেন সরকারের বই কিনে ফেলেছি, এখন কি করণীয়? এটা পড়তে থাকবো নাকি অন্য বই কিনবো? ওইখানে যদি ইংরেজি থাকে আপনি ইংরেজিটা পড়তে থাকেন। আপনি, আমার জানা মতে আপনি ভালো ইংরেজি বোঝেন, ঠিক আছে? আপনি ইংরেজিটা পড়তে থাকেন, বাংলা অনুবাদটা, তাহলে কম্পেয়ার করতে পারবেন, নাম্বার ওয়ান। আর যদি ইংরেজিটা না থাকে তাহলে করণীয়, আপনার জন্য খুব সহজ হবে, অনলাইনে ইংরেজি পাওয়া যায় বই, অনলাইনে, ঠিক আছে? অনলাইন থেকে অর্গাননের 6th এডিশন একটা পিডিএফ বই ডাউনলোড করে নেন। ডাউনলোড করেন এবং ওনার ওনার অনুবাদটা কম্পেয়ার করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার অনুবাদ সবচেয়ে, বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম একটা অনুবাদ। এবং এটার সাজেশন আপনাদের কলেজ থেকে দিচ্ছি, আমি শিওর। যাই হোক, তাহলে হ্যাঁ, ম্যাটেরিয়া আমেরিকা বইয়ের তালিকার মধ্যে আছে, ওটার নাম হচ্ছে ঔষধ পরিচয়, ঠিক আছে? এটা বোর্ডের সিলেবাসও আছে, ওষুধ পরিচয়। আপনি লিখছেন যে আমরা যে তালিকা দিয়েছি সেখানে ম্যাটেরিয়া আমেরিকার বই দেই নাই। না, ম্যাটেরিয়া আমেরিকার বই দিয়েছি, ওটার নাম হচ্ছে ঔষধ পরিচয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা হোমিওপ্যাথি সিলেবাসের অন্তর্ভুক্ত একটা বই, ঠিক আছে? বোর্ড থেকে যে সিলেবাস দেয় সেটার অন্তর্ভুক্ত একটা বই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আগামী সোমবার আবার একটা ক্লাসে দেখা হবে। আপাতত কিছুদিন আমি আপনাদের ক্লাস নেব, তারপরে যখন আপনাদের বিভিন্ন সাবজেক্ট ভাগ হয়ে যাবে আমি আপনাদের অর্গানন এবং কিছু বেসিক বিষয়ে ক্লাস নেব। তারপরে অন্য অন্য টিচাররাও আস্তে আস্তে যুক্ত হবেন আগামী জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। তো যাই হোক, ভালো থাকবেন এবং অর্গাননটা একটু পড়ার চেষ্টা করবেন এবং নোট ডাউন করবেন, হ্যাঁ, একটু নোট ডাউন করবেন, পড়ার চেষ্টা করবেন। আমি আপনাদের নিয়ে খুব আশাবাদী, আপনাদের নিয়ে খুব আশাবাদী এই জন্য, যেহেতু শুরুর থেকে আপনাদের আহ আসছেন এখানে, এবং আজকে যেরকম ওয়ালিদ ভাই যে বললেন যে আমি যেটা আলোচনা করতেছি উনি তার সাথে মিল পাচ্ছেন না, ঠিক আছে? এই ঘটনাটা কলেজে যেও ঘটবে। স্যারদের অনেক আলোচনার সাথে আমাদের আলোচনা মিলবে না, কিন্তু আপনারা যদি অর্গাননটা পড়ে ফেলেন এবং একটু নিজের বুদ্ধিটা খাটান, আমি যদি ইললজিক্যালি কিছু বলে থাকি আমাকে বলবেন যে আপনি এটা ইললজিক্যাল বলতেছেন, ঠিক আছে? তাহলে আপনার বুদ্ধিটা খাটবে। অর্গাননটা পড়বেন, অর্গাননটা অত জটিল করে হানিমান লেখেন নাই, কিন্তু আমরা যারা কম বেশি প্র্যাকটিস করি তাতে আমাদের একটা এক্সপিরিয়েন্সটা যুক্ত হয় আলোচনার মধ্যে, ডিফারেন্স শুধু এটুকুই, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।